ওসামা ভাইয়ার মতো হাজবেন্ড না পেলে জীবনটাই বৃথা। হাজবেন্ড হতে হবে ওসামা ভাইয়ার মতো, যেমন তার রূপ তেমন তার গুণ। মমর এত আক্ষেপ অহমিকাপূর্ণ কথা শুনে অপলা তার দিকে তাকিয়ে একরাশ বিরক্তিমাখা কণ্ঠে বলল, সারাদিন এইসব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে পড়াশোনাটা ঠিকঠাকভাবে কর। সামনে এসএসসি পরীক্ষা, ফেল করলে ফুপি সোজা তোকে বিয়ে দিয়ে দেবে। মম আঁচলের ওড়না আঙ্গুলে পেঁচাতে পেঁচাতেই বলল, এসব পড়াশোনার টপিক আমার সামনে এনো না আপু। আই হেট পড়াশোনা। এসব আমার দ্বারা হবে না। এর চেয়ে ভালো বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সুখী থাকবো। কি হবে এত পড়ে? একদিন তো মরেই যাব। এর চেয়ে উসামা ভাইয়ার মতো এমন সুদর্শন যুবককে বিয়ে করে তার ঘরের ঘরণী হব। অপলা বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেলল। এসব অদ্ভুত আলাপ তার ভালো লাগে না। মমকে সে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, এসব আলাপ বাদ দে, গিয়ে বই খাতা নিয়ে বসে পড়। আর এই উসামাটাই বা কে? কোচিং ক্লাসে গিয়ে বুঝি এসব করিস? মম নিজের উত্তেজনা দমাতে না পেরে এক বাক্যে বলল, আপু, তুমি তো কিছুই জানো না। ওহ, জানবেই বা কি করে? তুমি তো আমাদের বাসায় এসেছই কয়েকদিন আগে। ক্লাস 8-এর জিএসসির সময়ে ওসামা ভাইয়া আমাকে পড়িয়েছেন। রেজাল্টও সেবার কি ভালো হয়েছিল। উনি আমাদের নিচের তলার ফ্ল্যাটেই থাকেন। ভেবেছি ওনার মতো সুন্দর একটা মানুষকেই বিয়ে করব। এক পাল ছানাপোনা নিয়ে সংসার করব। মম আর কিছু বলার পূর্বেই অপলা তাকে থামিয়ে দিয়ে বলল, এসব আজগুবি কথা বাদ দে তো। চিনি না জানি না কোথাকার কে না কে, চুপ করে পড়তে বস। মম ভ্রু কুঁচকে বই খুলে বসল। বই খুললেই চোখে ঘুম এসে বাসা বাঁধে। এই ঘুম রাতে কোথায় থাকে? রাতে তো ওভার থিঙ্কিংয়ের কারণে চোখে ঘুমের ঘও আসে না। সকাল সকাল অ্যালার্মের বিকট শব্দে অপলার ঘুম ভাঙল। ঘড়ির দিকে তাকাতেই সে বিষম খেল। এত দেরি হয়ে গেছে। তড়িঘড়ি করে মুখ ধুয়ে নাস্তা করে নিচে নামল। অতিশয় ব্যস্ততার কারণে তাড়াহুড়ো করে বাড়ির নিচের কেচি গেট খুলতে গিয়ে এক ভয়ঙ্কর বিপত্তি ঘটল। হাতে এক বীভৎস আঘাতের কারণে অপলা চেঁচিয়ে উঠল। কিছু বুঝে ওঠার আগেই সবকিছু এত দ্রুত ঘটল যে অপলা নিজেও চমকিত হলো। হাত লাল হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। অনামিকা আঙ্গুলের নখের কিছুটা অংশ ভেঙে গেছে। হাতের নরম কিছুটা অংশ ছিঁড়েও গেছে। আকস্মিক এক আগন্তুকের আগমন। অপলাকে এই বিব্রতকর পরিস্থিতিতে দেখেও সেই যুবকের ভেতর সেভাবে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। ঘটনাস্থলে থেকেও তিনি সাহায্য করলেন না, বরং কটূক্তি কেটে বললেন, ফুলের ঘায়ে মূর্ছা যায়। কঠিন পরিস্থিতিতে এহেন কটূক্তিমূলক বাক্য শুনে অপলা প্রচণ্ড ক্ষুব্ধ হল। সাহায্য হয়তোবা তিনি নাই বা করতেন, কিন্তু এইরূপ কটূক্তি কাটার মানে কি? মুখে কিছু না বললেও অপলার চেহারায় রাগের ছাপ স্পষ্ট হয়ে গেল। রাগে তো শরীর রিরি করে উঠল। সর্বাঙ্গে ক্রোধ বিষের মতো ছড়িয়ে গেল। চোখে টলমলে অশ্রু নিয়ে অপলা যুবকটির প্রস্থান দেখল। সেদিন আর তার ক্লাস করা হলো না। অপলা বাড়ি ফিরে গেল। টেলার্সের কাছে আমার কয়েকটা জামা বানাতে দিয়েছি। অপলা, তুই মোমোকে গিয়ে নিয়ে আয়। আমি এখন যেতে পারবো না। তোর ফুপাতির জন্য আবার মুরগির ঝোল রান্না করতে হবে। অপলা তার ফুপি শায়লা বেগমের কথা শুনে ব্যান্ডেজ হাতে সোফা থেকে উঠে বসল। মমকে ডেকে বাইরে বের হওয়ার কথা বলল, যদিও বা অপলার হাত ব্যথায় টনটন করছে। বাইরে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই, কিন্তু ফুফি তার গুরুজন, তার আদেশ অপলা ফেলতে পারবে না। যত যাই হোক না কেন, ফুফি তো অপলাকে তাদের এখানকার ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ করে দিয়েছেন। ফুফি না থাকলে অপলাকে তার বাবা ভাই কখনোই বাড়ি থেকে এত দূরে পড়াতে পাঠাতো না। অপলা আর মম দোকানের স্লিপ নিয়ে সিঁড়ি থেকে নামতে লাগলো। অতঃপর এক যুবককে দেখে মম থেমে গেল। চুপিসারে বলল, ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, ওটাই উসামা ভাইয়া। গত বছর বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। মমর কথা শুনে অপলা একবার চোখ মেলে চাইল যুবকটির দিকে। পরক্ষণে সে চমকে উঠল। এই ছেলেটাই তো সকালে তাকে কটূক্তি কেটেছিল। এটাই তাহলে উসামা। পরক্ষণেই সকালের ঘটনা মনে পড়তেই অপলা অস্বস্তিকর দৃষ্টিতে উসামার দিকে তাকালো। এ যেন এক তালপাতার সেপাই। বিলাতি ইঁদুরের মতো গায়ের রং, কোকড়া চুল, লম্বাটে মুখের গড়ন, গালে হালকা চাপদাড়ি।
মমর মুখে এত প্রশংসা শুনে সে ভেবেছিল সাক্ষাৎ কোনো ভদ্র সভ্য শান্ত প্রকৃতির ছেলে হবে হয়তো, কিন্তু এ তো ইবলিসের আপন খালাতো ভাই। টেইলার্স থেকে ফেরার সময় অপলা ও মমর সঙ্গে আবারও উসামার দেখা। অপলা তার তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা লক্ষ্য করল উসামা নতুন জুতার বক্স হতে জুতা শু রেখে তুলে রাখছে। জুতোটাতে নাইকির লোগো চকচক করছে। এই দৃশ্য দেখা মাত্রই অপলাকে আর সেভাবে কিছু ভাবতে হলো না। সে মনে মনে নিখুঁত এক ছক কষে ফেলল। প্রতিশোধ পরায়ণতার ঝোঁকে পরদিন খুব ভোরে কেউ কিছু দেখার আগেই উসামার সদ্য কেনা নতুন জুতা জোড়া সে লাপাত্তা করে ফেলল। ওসামার সুর এক হতে সেই জুতার স্থান সর্বশেষ ঘটল অপলার বিছানার তলায়। একদিনও ব্যবহার করা হয়নি, একেবারে নতুন জুতো জোড়া। এহেন প্রতিশোধ পরায়ণতা ঘটিয়ে অপলা খুশিতে আত্মহারা হয়ে গেল। অপলা একান্তে নিজের মনে মনে বলতে লাগলো, এবার দেখো কেমন লাগে বাছাধন, এই জন্মে আর এই জুতার সন্ধান পাবে না। কিন্তু আসল বিপত্তিটা ঘটল সন্ধ্যাবেলা। অপলা তখন ঘুমে ঢুলুমুলু। ক্লাস করে এসে সে প্রচণ্ড ক্লান্ত। মমো কোচিংয়ে গেছে। অপলার ফুপি তখন কি যেন খুঁজতে এসে বিছানার তলায় ঝুঁকতেই সেই গোপনীয় জুতার বক্স দেখতে পেলেন। হাত দিয়ে বক্সটা খুলে জুতো জোড়া বের করে অপলাকে দেখিয়ে বললেন, কিরে অপলা, নতুন জুতা কিনে আনলি? একবার আমাকে দেখালিও না। অপলা নিদ নিদ গলায় জবাব দিল, কই, আমি আবার কি কিনলাম? শায়লা বেগম জুতো জোড়া অপলার সামনে তুলে ধরে বললেন। তাহলে এই জুতো কার? জুতোর কথা শুনে অপলা ভ্যাবাচাকা খেয়ে গেল। তার ঘুমের ঘোর এক নিমিষেই কেটে গেল। আমতা আমতা করে বলল, ও হ্যাঁ, আমিই তো কিনেছিলাম। কি যে ভুলো মন আমার, তোমাকে বলতেই ভুলে গেছি। অপলার ফুপি জুতো জোড়া আবার পরখ করে দেখলেন, তারপর বললেন, ও তাই বল। যাই হোক, জুতোটা সুন্দর হয়েছে খুব, তোকে মানাবে ভালো। তা কত নিল? অপলা যেন এবার আকাশ থেকে পড়ল। জুতো জোড়া তো উসামার, তবে সে কি করে জানবে এর দাম কত? তবুও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সে বলল, গুলিস্তান থেকে নিয়েছি ফুপি, একদম 500। অপলার ফুপি চোখ কপালে তুলে বললেন, তুই তো পুরো জিতে গিয়েছিস রে অপলা, কিন্তু জুতাগুলো তোর পায়ের চেয়ে অনেক বড় হবে মনে হচ্ছে। অপলা জুতোটা নিজের হাতে নিয়ে গর্বের সহিত বলল, আরে ফুপি, সস্তায় পেয়ে গিয়েছি তাই নিয়েছি। আর জুতো একটু বড় কেনাই ভালো, তাহলে সামনের আরো কয়েক বছর পরতে পারবো। অপলার ফুপি হেসে বললেন, এতদিনে তোর একটু জ্ঞান বুদ্ধি হয়েছে, এভাবে সবসময় সতর্ক থাকবি, তাহলে আর কারোর কাছে ঠকতে হবে না। ফুপি একথা বলে ঘর থেকে চলে যেতেই অপলা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নাইকির জুতোকে শেষ অবধি সে গুলিস্তানের জুতা বলে চালিয়ে দিল। এই দিনও তাকে দেখতে হলো। এই জীবনে কোনো দিনই অপলার 500 টাকার জুতা পায়ে দেওয়ার কপাল হয়নি। তার বাবা বরাবরই একটু শৌখিন মানুষ কিনা তাকে কিংবা তার বড় ভাইকে কখনোই কোনো কিছুতে কমতি অনুভব করার সুযোগটুকু দেননি। কিন্তু আজ উসামা তাকে জুতো চুরি করাও শিখিয়ে দিল। অতি লজ্জাজনক বিষয়। ছি! পরদিন ভার্সিটি থেকে এসেই অপলা দেখল একজন মধ্যবয়স্কা নারী তার ফুপির সঙ্গে হেসে হেসে গল্প করছে। অপলা কৌতূহল না পেরে মমকে জিজ্ঞেস করে বলল, এটা কে মোমো? মম তখন চা বানানোর জন্য ডুবেছিল। সে তড়িৎ উত্তর দিল, এটা উসামা ভাইয়ার আম্মু জেসমিন আন্টি। অপলা চোখ ফিরিয়ে আবার ভদ্র মহিলাটির দিকে তাকালো। এটাই সেই অসভ্য উসামার আম্মু। দেখতে শুনতে তো ভদ্র মহিলা যথেষ্ট ভালো, তবে তার ছেলে এমন কেন? অপলা 7-5 ভেবে টেবিলে বসে পড়ল। তার আজ খুব ক্ষুধা লেগেছে। ক্লাসের চাপে সেভাবে কিছু খাওয়া হয়নি আজ। ওইদিকে মমো গিয়ে ওসামার আম্মুকে চা দিয়েছে। প্রথমে স্বাভাবিক কথাবার্তা চললেও চা খেতে খেতে জেসমিন হঠাৎ অপলার ফুপিকে বলে উঠলেন, ভাবি, আপনাদের জিনিসপত্র একটু সাবধানে রাখবেন। দুঃখের কথা কি আর বলবো ভাবি, ওরহান আর ওর বউ আমেরিকা থেকে কিছুদিন আগে এসেছে। আসার সময় ওসামার জন্য একটা নাইকির নতুন জুতা এনেছিল। ছেলেটা আমার একটা দিনও পরতে পারেনি, বের করে শু রেখে সাজিয়ে রেখেছে। পরদিনে চোরবাটা নিয়ে চম্পট। এত তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না জুতাটা। ওরহান খুব শখ করে এনেছিল। কে যে এই চোর, একে হাতে নাতে ধরা দরকার।
ড্রয়িং রুম থেকে খাওয়ার ঘর খুব একটা দূরে নয়, তাই সব কিছু খুব কাছ থেকে স্পষ্ট শুনে অপলা পিলে চমকে উঠে বিষম খেল। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হলে তার মান সম্মান যে কিছুই আর অবশিষ্ট থাকবে না। আসামির খাতায় স্বর্ণাক্ষরে অপলা কবিরের নাম লিখা হবে। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পর ধরা। আচ্ছা, জুতা চুরির দায়ে তার ফাঁসি হবে নাকি শুধু জেল হবে? অবশ্য সে নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য জুতাটা আনেনি, শুধুমাত্র ওই ঘটনার পারিপার্শ্বিকতায় এই কাজটা করেছে। তবে কিছুদিন যেতেই এই অদ্ভুত জুতা চুরির গল্পটা চাপা পড়ে গেল। কারো খেয়ালই রাখল না এই ব্যাপারটা। অপলা ঠিক যতটা ভয় পেয়েছিল সেরকম বড় কিছু ঘটল না। এতে অবশ্য সে হাফ ছেড়ে বেঁচেছিল। এবারের মতো রক্ষা হলো তো। অপলা, আজ কিন্তু বুয়া আসবে না। কাপড় যেটুকু হয় ধুয়ে ছাদে শুকাতে দিয়ে দিস। সবারটা দিতে দিবে না, যার যারটা সেই ধুয়ে নিবে। তোর যেটুকু হয় সেটুকুই ধুয়ে শুকাতে দিয়ে দিস। ফুপির কথা শুনে অপলা চট জলদি কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিল। রোদ আজ বেশ ভালোই পড়েছে, বেশি সময় লাগবে না শুকোতে দিতে। তবে ছাদ থেকে নামার সময়ই উসামা নামক এক ব্যক্তির আগমনে অপলার কপাল কুঁচকে গেল। এই গুন্ডা আবার এখানে কেন? এর কি কোনো কাজকর্ম নেই? পরক্ষণে তার মনে পড়ল, ও আজ তো ফ্রাইডে, এই দিনে সচরাচর কারো সেভাবে অফিস থাকে না। অপলা আবার উসামাকে একটু পরখ করে দেখল। তালপাতার সেপাইয়ের মতো দেহ নিয়ে আবার কত ভাব। আকাশ পাতাল ভাবতে ভাবতে অপলা আবার বাড়ি ফিরে যায়। বিকেলে ছাদে মেলে দেওয়া কাপড় আনতে গিয়ে অপলার চোখ চড়ক গাছ। এ কী অবস্থা কাপড়ের! সব কাপড়ে গাঢ় নীল রঙের কালির দাগ। ছাদে কলমের কালি আসবে কোথা থেকে? আবার শুধু শুধু কাপড়ে কেউ কলমের কালি ফেলবেই বা কেন? অপলা ক্ষণিকের জন্য মমকে সন্দেহ করল। তারপর তার মনে হলো, মম এমন করবেই বা কেন? আর আজ তো মম ছাদেও ওঠেনি একবারের জন্যেও। তাহলে কে করলো এই ভয়ানক অপকর্ম? অপলা পাশ ফিরে ছাদে কোণে অবিরাম ছুটোছুটি করে খেলতে থাকা বাচ্চা দুটোর দিকে তাকালো। সম্ভবত এরা 4 তলায় থাকে। মমর কাছে শুনেছিল বাচ্চাগুলো খুব দুষ্টু। তবে কি ওরাই? অপলা আর কিছু ভাবল না, কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এ বাবু, তুমি কি আমার জামায় কালি ফেলেছো? বাচ্চাটা অদ্ভুতভাবে চোখ কুঁচকে উত্তর দিল, উহু, আমি বাবু না, আমার বয়স 5 বছর। অপলা বাচ্চাটার কথা শুনে চমকে গেল। এ তো আরেক ধানি মরিচ। অপলা আবার প্রশ্ন করল, আচ্ছা, মানলাম তুমি বাবু না, আমাকে বলতে পারবে এখানে কালি কে ফেলেছে? বাচ্চা দুটো প্রথমে একটু সময় নিল, এরপর ভেবে চিনতে উত্তর দিল, বলতে পারি, কিন্তু তুমি কাউকে বলবে না তো? যদি বলে দাও তাহলে উসামা ভাইয়া বলেছে সব ক্যান্ডি নিয়ে যাবে। ব্যাস, অপলার আর কিছু বুঝতে বাকি রইল না। এইসব ওই বজ্জাত উসামার কাজ। আজকে এর একটা হেস্তনেস্ত সে করবেই। পেয়েছেটা কি এই ছেলেটা? অপলা পরদিন ওত পেতে বসে রইল। বারবার দরজার আইহোল দেখছিল কখন তার সেই মহান মানবটি সিঁড়ি বেয়ে ছাদে উঠবে। আনুমানিক বিকেলের দিকে অপলা দেখল তড়িঘড়ি করে উসামাকে ছাদের দিকে যেতে। ছাদ থেকে কাপড় তোলার বাহানায় অপলা ছাদে গিয়ে উপস্থিত হলো। গিয়ে দেখল উসামা ছাদের কিনারা ঘেঁষে দাঁড়িয়ে কি যেন দেখছে। অপলার মাথা তখন রাগে টকবগিয়ে উঠল। হড়বড়িয়ে গিয়ে বলল, আপনি আমার জামায় কালি ফেলেছেন কেন? উসামা প্রচণ্ড চমকে গিয়ে অপলার দিকে তাকালো। সে যে এভাবে হুট করে এসে উসামার সঙ্গে কথা শুরু করবে তা উসামা মোটেও ভাবতে পারেনি। উসামা কেমন একটা অপ্রস্তুত হয়ে গম্ভীর কণ্ঠে বলল, কিসের কালি, কিসের জামা? অপলার মাথা তখন গরম উনুনের মতো জ্বলে উঠল। করকরে গলায় বলল, আমি ছাদে জামা শুকোতে দিয়েছিলাম, আপনি ইচ্ছে করে তাতে কালি ফেলেছেন, তাই না? এমন কেন করছেন আপনি? উসামার হঠাৎ করে অপলার আরও সামনে এগিয়ে এসে বলল, এই মেয়ে, মুখগুলো তো দেখি, তোমার আক্কেল তো উঠেছে কিনা? উসামাকে এভাবে সামনে এগুতে দেখে অপলা 2 কদম পিছিয়ে গেল। কেমন একটা ঝাঁঝে মাখা গলায় বলল, মানে এখানে আক্কেল দাঁতের প্রসঙ্গ আসলো কোথা থেকে? উসামা আরও কাছে এগিয়ে এসে হাত ভাঁজ করে বলল, আমি শিওর তোমার আক্কেল দাঁত ওঠেনি। উঠলে সব ব্যাক্কেলের মতো কথা বলে বেড়াতে না। আমি কারোর সাথে জামে কোনো কালি ফেলিনি। অপলা প্রথমে কিছু বলল না, কিছুটা সময় ভাবল,
তারপর হুট করে তার মাথায় এলো, এ কি, সে তো কাউকে এখনো অবধি কোনো সাদা রঙের জামার কথা বলেনি। তাহলে উসামা কি করে জানলো? এটা নির্ঘাত উসামাই করেছে। অপলা চটচটে গলায় উসামাকে ব্যঙ্গ করে বলল, আমি আপনাকে একবারও কোনো সাদা রঙের জামার কথা বলিনি। তার মানে এটা আপনিই করেছেন। সত্যি করে বলুন তো, এটা আপনিই করেছেন না? উসামা বড় নিঃশ্বাস ফেলে ঝাঁঝালো ভঙ্গিতে বলল, এসব উল্টোপাল্টা কথা কে বলেছে? আমি সব কিছুই করিনি। নিচের বাচ্চাদের মুখে শুনেছিলাম কার যেন জামা নষ্ট হয়ে গেছে, তে কথাটা বলেছে। অপলা হাসতে হাসতে বলল, এই তো ধরা পড়ে গিয়েছেন। নিচের বাচ্চারাই বলেছে কাজটা আপনি করেছেন। উসামা আমতা আমতা করে বলল। মানে কি বলেছে বাচ্চারা? অপলা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, ওরা বলেছে নিচের তলার ম্যাগি নুডলসের মতো কোকড়া চুলওয়ালা একটা ভাইয়া এই কাজ করেছে। ম্যাগি নুডলসের মতো চুল আর গুবলেটের মতো চেহারা। আপনার ছাড়া তো এই বাড়িতে আর কারোই নেই, তাই না? উসামা এবার ক্ষিপ্ত গলায় বলল। একদম বডি শেমিং করবে না। অপলা অতি তিক্ত গলায় বলল। শুকনা পটলের আবার বডি শেমিং? উসামা প্রচণ্ড বিক্ষিপ্ত বানের মতো তেরে এসে বলল। What did you just? অপলা সোজা সাপটা বলল। শুকনা পটল বলেছি, সঙ্গে তালপাতার সেপাইও বলেছি। জানেন, আমি একবার কক্সবাজার গিয়েছিলাম, তখন ওখানে গিয়ে আপনার মতো সেম আরও এক পিস দেখেছি। যদিও আমাদের ভাষায় আমরা সেটাকে শুটকি বলি। এরপর হাত ভর্তি কাপড় নিয়ে অপলা নিচে নেমে আসলো। বেশি সময় ছাদে থাকলে ফুপি আবার তাকে না পেয়ে ঝামেলা করতে পারে। যদিও সময় পেলে উসামাকে আরও দু এক কথা শুনিয়ে আসতো সে। এই ছেলে অত্যন্ত নস্যার। সকাল সকাল ঘুম থেকে উঠে ক্লাসে যাওয়াটা অপলার বড়ই অপছন্দ। যদি জীবন থেকে এই অংশটুকুকে বাদ দেওয়া যেত, পুরো রোবটের মতো লাইফ কেমন একটা যন্ত্র মনে হয় নিজেকে। এই মাসের শেষের দিকে সে সব ছেড়ে ছুড়ে বাড়ি থেকে ঘুরে আসবে কয়েকদিনের জন্য। হঠাৎ কেউ পথ আটকে দাঁড়ালে ঘোর কাটল অপলার। অপলা কেমন উন্মাদ চাহনিতে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকালো। পর মুহূর্তে তার কপাল কুঁচকে গেল। এই ছেলেটা এভাবে তার দিকে তাকিয়ে আছে কেন? অপলাকে একরাশ অবাক করে দিয়ে আগন্তুক বলল। আমার যদু কোথায়? অপলা ভেবাচাকা খেয়ে আমতা আমতা করে বলল। কিসের জুতো? উসামা বাঁকা হেসে বলল। এত ঘটনার পরে তুমি এই কথা বলছো? এতটা ইনোসেন্ট, এতটা নাদান তুমি? ওয়াও, এ যুগে এখন এত ভোলা ভালো মানুষ আছে। কিন্তু তোমার কীর্তিকলাপ এখন যদি আন্টিকে গিয়ে বলি, আমি শিওর বাসায় ঢুকতে দেবে না তোমাকে। অপলা ঢোক গিলে বলল। কেন? আমি কি এমন করেছি যে আপনি ফুপিকে গিয়ে বলবেন? আমি যথেষ্ট ভালো, ভদ্র, সভ্য একটা মেয়ে। উসামা তার নিজের ফোন বের করে নির্দিষ্ট একটা ভিডিও ক্লিপ বের করে বলল। তাহলে এটা কি? এটা যদি কোনোভাবে লিক হয় তাহলে তোমার কি হবে একবার ভেবেছ? অপলা লক্ষ্য করল তার সেদিনকার জুতো চুরি করার সেই বিখ্যাত সময়টুকু সিসিটিভিতে ফুটে উঠেছে। অপলা পিলে চমকে উঠল। এই ভিডিও উসামার হাতেই কেন পড়ল? পরিস্থিতি সামাল দিতে অপলা বলল। দেখুন, এটা আসলে আমি না। আমার মতো দেখতেই আমার একটা বোন আছে, আমার যমজ বোন। আমরা এতটাই সেম যে আমাদের বাবা মাও আমাদের আলাদা করতে পারে না। ওই হয়তো এই কাজ করেছে। আমাদের নামেও অনেক মিল, জানেন। আমার নাম অপলা আর ওর নাম কপলা। উসামা ফোনটা পকেটে ঢুকিয়ে উত্তর দিল। হাউ রিয়েলি? আমি তাহলে আন্টির সাথে কপালের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। অপলা সঙ্গে সঙ্গে উত্তর দিল। না, এটা কেন করবেন? ওর বড় বোন হিসেবে আমি সবটা বুঝিয়ে বলবো। আমি বলে দেবো আপনার জুতো ফেরত দিয়ে দিতে। উসামা ঘাড় নাড়িয়ে উত্তর দিল। সেটা হবে না, আমার কথা হবে সরাসরি আন্টি আর কপালের সঙ্গে। আর এত কথা তোমাকে বলে লাভই বাকি? আন্টিকে বললেও তো জাস্ট। অপলা চোখ রাঙিয়ে উত্তর দিল। আজব তো, আপনি বারবার ফুপিকে কেন টানছেন? আমি সোজা সাপটা আপনার সঙ্গে সমঝোতায় আসতে চাচ্ছি। উসামা জবাব দিল। নিজের অপরাধ ঢাকতে ফেক আইডেন্টিটি ক্রিয়েট করে লাভ হলো না। এবার সোজা কোথায় আসো? এমন করলে কেন? দেখে তো মনে হয় খুব লক্ষ্যে একটা মেয়ে, কিন্তু আসল সত্যি ঘেটে দেখলে তো তুমি জুতো চোর। অপলা কর্কশ গলায় বলল। অপবাদ দেবেন না, আমি এসব কিছুই করিনি। আপনার জিনিস আপনাকে ফেরত দিয়ে দেবো আমি। আগে বলুন, ভিডিওটা ডিলিট করে দেবেন? যদি আমার জিনিস আমি ফেরত পেয়ে যাই তাহলে আর ভিডিও দিয়ে আমি কি করব? যেখান থেকে নিয়েছো ঠিক সেখানে রেখে আসবে। উসামা জামার হাতা গুটাতে গুটাতে নিচে নেমে গেল।
অপলা অপরাধীর ন্যায় সেখানে দাঁড়িয়ে রইল। এই জীবনে এমন কী পাপ করেছিল যে আজ তাকে এমন দিন দেখতে হলো? কেন সে এত কিছু থাকতে ওই জুতো জোড়ার পেছনে ছুটল? না হলে ওই বেয়ারা ছেলে আজ এত ভাব দেখানোর সুযোগ পেত? নিজেকে গালমন্দ করতে করতে ওপরে উঠল অপলা। ফুপি ঘুমাচ্ছে, এটাই চূড়ান্ত সুযোগ। অপলা সাবধানে জুতো জোড়া বের করে আলতো হাতে গেট খুলে নিচে গেল। জুতো জোড়া পূর্ব নির্ধারিত জায়গায় রেখে দ্রুত চলে এলো। ভাগ্যিস কেউ দেখে ফেলেনি, দেখে ফেললে তার জাত যেত। এরপর আবার দরজার ম্যাজিক আইয়ের দিকে নজর রাখতে শুরু করলো। উসামাকে ওপরের দিকে উঠতে দেখে নিজেও হড়বড়িয়ে ওপরে উঠে গেল। মুখে একটা সিরিয়াস ভাব এনে বলল, আমি আপনার জুতো ফিরিয়ে দিয়ে এসেছি। এখন আমার ওই সিসিটিভি ফুটেজের ভিডিও ডিলিট করুন। আপনি যা বলেছেন আমি তাই করেছি। এখন নিজের দেয়া কথা রাখুন। উসামা অবাক হওয়ার ভান ধরে বলল, আমি কাউকে কখনো কথা দিয়েছি বলে তো আমার মনে পড়ছে না। আপনি বলেছিলেন জুতো জোড়া ফেরত পেলে ভিডিওটা ডিলিট করে দেবেন। কখন বললাম? অপলা খ্যাপা ষাঁড়ের মতো ছুটে গিয়ে বলল, আপনি নিজে আমাকে বলেছিলেন, এখন অস্বীকার করছেন। আমিও আপনার আম্মুকে বলে দেব আমার জামাই কালি কে ফেলেছিল। উসামার সঙ্গে সঙ্গে জবাব দিল, কোনো প্রমাণ আছে? যে কোনো কথা বলতে হয় প্রমাণের ভিত্তিতে। আমার কাছে তো প্রমাণ আছে। তোমার ব্যাপারটা নেহাতি বানানো একটা মিথ্যে কথা। একজন সরল সোজা মানুষকে একা পেয়ে দোষ চাপিয়ে দিচ্ছ। শেমলেস নারী। উসামা আবার বলল, আমিও কয়েক বছর আগে কক্সবাজার গিয়েছিলাম, জানো। ওখানে গিয়ে সমুদ্র পাড়ে একটা ধপধপে সাদা ঘোড়া দেখছিলাম। এত সুন্দর একটা ঘোড়া। তোমার চুলগুলো দেখে আমার সেই সাদা ঘোড়ার লেজের কথা মনে পড়ছে। একেবারেই সেম টু সেম। সে কাকে কপি করেছে বলো তো? অপলা এতক্ষণ সবটা হজম করতে পারলেও এবার সে আরও ক্ষেপে গেল। উসামার সামনে কিছুটা এগিয়ে গিয়ে বলল, চুপচাপ ভিডিওটা ডিলিট করুন, নইলে কিন্তু আরও খারাপ হবে। আর ঘোড়ার লেজ মানে কি? হ্যাঁ, সৌন্দর্য ফ্যাশনে বোঝেনটা কি আপনি? নিজেকে দেখুন। কয়দিন পর ম্যাগি নুডলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আপনাকে ডাক দেবে। আমরা নুডলস প্লেটে নিয়ে ঘুরি আর আপনি মাথায়। হোয়াট আ নাইস কম্বিনেশন। একদম বড়িসামি করবে না। বডি? আপনার বডি আছে কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। গোটাখানেক হাড্ডি ব্যতীত আর তো কিছুই চোখে পড়ছে না। উসামা নির্বিকার ভাবে বলল, দেখো, এবার কিন্তু মোটেও ভালো হচ্ছে না। আমি এক্ষুনি গিয়ে আন্টিকে সবটা বলবো। অপলা উসামার দিকে তাকিয়ে আঙ্গুল তুলে বলল, আমি কখনোই আপনার সঙ্গে আগ বাড়িয়ে লাগতে আসিনি। আপনি যেতে বারবার আমার পিছু লেগেছেন। আপনার কোন বাড়াভাতে ছাই ফেলেছি আমি? চুপচাপ ভিডিওটা ডিলিট করুন। নো মিন্স নো। উসামা এটুকু বলেই এক দৌড়ে ছাদ থেকে নেমে গেল। অপলা কিংকর্তব্য বিমূঢ় বেশ দাঁড়িয়ে আছে। তার জীবনে কি এক নতুন মুসিবতের আগমন। সন্ধ্যাবেলা অপরিচিত গলার আওয়াজ পেয়ে অপলা উকি দিয়ে তাকালো। আজকেও উসামার আম্মু এসেছে ফুফির সঙ্গে গল্প করতে। অপলা চা নিয়ে তাদের সামনে গেল। জেসমিন হঠাৎ চা খাওয়ার ফাঁকে বললেন, ভাবি, এটা আপনার ভাইয়ের মেয়ে না? সাহেলা বেগম উত্তর দিলেন, হ্যাঁ, আমার কাছে রেখেছি ওকে, আমার ভাইয়ের আমানত হিসেবে। যদি আমার একটা ছেলে থাকতো তাহলে ভাইজি হিসেবে না, বউ হিসেবে ঘরে তুলতাম। তবে দুঃখের বিষয়, আল্লাহ আমাকে সেই ভাগ্য দেননি। জেসমিন হেসে বললেন, তা বলেছেন বেশ। আপনাকে একটা কথা বলতেই ভুলে গেছি। কিছুদিন আগে ওসামার একটা জুতোর সেট হারিয়ে গিয়েছিল না? বলেছিলাম যে চোরে নিয়ে গেছে। ওটা আজকে চোর আবার আগের জায়গায় রেখে গিয়েছে। আল্লাহ চোরের মধ্যে হেদায়েত দিয়েছে। আমি তো এই কাণ্ড দেখে এত অবাক হয়েছি, কি আর বলবো। ওরহান এত শখ করে পাঠিয়েছিল, চুরি হয়ে যাওয়ায় এতটা কষ্ট পেয়েছিলাম। সাহেলা বিস্মিত হয়ে বললেন, বাবা, চোর চুরি করা জিনিস আবার ফেরতও দিয়ে যাচ্ছে? এ তো অবাক কাণ্ড। সেদিন আমার আলমারি থেকে 1000 টাকার নোট গায়েব। এত অবাক হয়েছি, আপনার ভাইয়ের বাজার করার টাকা থেকে সরিয়ে রেখেছিলাম। কোথায় যে গেল টাকাটা? এত খুঁজলাম, কোথাও পেলাম না। অপলা অবাক হয়ে মমর দিকে তাকালো। অদ্ভুত ব্যাপার স্যাপার। বাসায় কি সব গায়েবী কর্মকাণ্ড ঘটে যাচ্ছে, কিন্তু মমর কোনো হেলদোল নেই। সে দিব্যি আরামসে চা দিয়ে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে। অপলা কিছুক্ষণ মমর দিকে তাকিয়ে থাকলো, এরপর আবার নিজের কাজে মনোনিবেশ করলো। হ্যালো সুদীপ। অপলা চমকে উঠে ড্রয়িং রুমের সোফার দিকে তাকালো। বিশ্বাস না হতেই চোখ দুটো আলতো হাতে ডলা দিল। সে কি সত্যি দেখছে এই বাদর এখানে কি করছে?
অপলা ঢোক গেল। উসামা কি এখন ফুপির কাছে বিচার দিবে? ফুপি অপলাকে কি ভাববে? হি, কি লজ্জা, কি লজ্জা! অপলার দুশ্চিন্তায় কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। পর মুহূর্তেই সাহেলা অপলা বলে ডাক দিতেই অপলা ছুটে গেল। ফুপি চায়ের ট্রেটা অপলার হাতে দিয়ে বলল, এটা ড্রয়িং রুমে বসা, ছেলেটার সামনে গিয়ে রাখ। তরকারিতে চড়িয়ে আমি আসছি। অপলা চুপচাপ ট্রে নিয়ে উসামার সামনে রাখল। উসামা কেমন অবাক চোখে অপলার দিকে তাকিয়ে বলল, বাহ, তুমি বানিয়েছো? চুরিবিদ্যা ছাড়া রন্ধনবিদ্যা তোমার ভালোই জানা আছে দেখছে। অপলা রগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি খুন বিদ্যায়ও বেশ ভালোই জানি। এই চায়ের সঙ্গে 2 ফোঁটা ইঁদুরে বিষ মেশাতে পারলে মনে শান্তি লাগতো আমার, কিন্তু আফসোস। উসামা চায়ের চুমুক দিতে দিতে বলল, আহা, কি দুঃখের কথা। তোর আফসোসের কথা শুনে আমার শরীরটা জ্বরে যাচ্ছে। অপলা জবাবে কিছু বলতে নিয়েও বলল না। সাহেলা বেগম রান্না চাপিয়ে উসামার সঙ্গে কী সব আলাপ আলোচনা করলেন। এরপর উসামা উঠে চলে যেতেই অপলা সাহেলার কাছে এলো। ভয়ে তার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। উসামা ভিডিও ফুটেজটা ফুপিকে দেখায়নি তো, কিন্তু অপলাকে অবাক করে দিয়ে সাহেলা বললেন, এইমাত্র যে ছেলেটাকে দেখলি, এটা উসামা। কাল যেই ভাবি এসেছিল তার ছেলে। দুটো ছেলের মধ্যে দুটোই যেন সোনার টুকরো। যেমন নম্র তেমন তাদের ব্যবহার। মমর জন্য স্যার খুঁজছি জানিস। কোচিংয়ে কি ছাতার মাথা পড়েছে, রেজাল্ট দিনকে দিন গোল্লায় যাচ্ছে। উসামাই হয়তো আমার মমকে পড়াতো, কিন্তু সারাদিন এত খাটুনি খেটে এসে ছেলেটার জন্য খুব কষ্টের হয়ে যেত। তাই উসামাকে বলে রাখলাম, ওর পরিচিত কোনো ভালো স্যার থাকলে মমর জন্য দেখতে। মহারানীর তো পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই, সারাদিন শুধু ধেই ধেই। অপলা এবার শান্তির প্রশ্বাস ফেলল। যা ভেবেছিল তা যে হয়নি সেটাই শান্তি। উসামা যে ফুপির মাথায় পুরো চড়ে বসেছে। এই বাড়ির সকলেই উসামার মোহে অন্ধ। আজ উঠতে এত দেরি যে? সাহেলার প্রশ্নে অপলা আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, আজকের আবহাওয়ার দিকে তাকালে আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, কিন্তু মন্দ কপালে কি আর সুখ সয় বলো ফুপি? এত সুন্দর বৃষ্টিমাখা আবহাওয়াতে আমার ক্লাসে যেতে হবে। সাহেলা মুচকি হেসে বললেন, তাহলে ভাইজানকে বলি ছেলে দেখতে, তখন জামাইয়ের সঙ্গে একসঙ্গে বৃষ্টি বিলাস করিস। তুই বৃষ্টি দেখবি আর তোর জামাই ঘর মুছবে। অপলা অট্টহাসিতে ফেটে পড়ল। আজকাল এমন ছেলে পাওয়া দুষ্কর। বৃষ্টি বিলাস তো দূরে থাক, বিয়ের পর দেখা যাবে ভোরে উঠে বরের জন্য নাস্তা বানাতে হচ্ছে। অপলা মাঝে মধ্যে ভেবে পায় না এই জীবনের মর্ম কী। অর্ধজীবন যায় পড়াশোনায়, আর বাকি অর্ধজীবন যায় সংসার, স্বামী ও সন্তানের ঘানি টানতে টানতে। 7-5 ভাবতে ভাবতে এই অলস শরীরটাকে টেনে হিস্ট্রে ধরে অপলা ক্লাসের উদ্দেশ্যে বের হলো। বৃষ্টি এখন কিছুটা থেমেছে, তাই এখন বের হওয়াটাই সবচেয়ে উত্তম। না হলে দেখা যাবে ভেজা শরীর ঠান্ডায় নাক টানতে টানতে ক্লাস করতে হচ্ছে। নিচের গেট দিয়ে বের হয়ে অপলা বাস ধরতে বাস স্টপেজের দিকে এগিয়ে গেল। বাসা থেকে কয়েক কদম হাঁটলেই বাস স্টপ। দুঃখের বিষয়, আজ কোনো বাসের দেখা নেই। যতগুলো বাস আছে তাতে এতটাই ভিড় যে এই ভিড়ের মধ্যে মিশলে অপলাকে হয়তো আর খুঁজেই পাওয়া যাবে না। তবুও অপলা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রইল। তবে বাইকের হর্নের আওয়াজে অপলা চমকে উঠল। মাথায় হেলমেট পরিহিত এক যুবক অপলার দিকে তাকিয়ে আছে। অপলা এক অভ্যন্তরীণ অস্বস্তি বোধ করল। তবুও সে একবার পরখ করে দেখল। তবে কিছু ভেবে দেখার পূর্বে হেলমেট খুলে উসামার আগমন ঘটল। অপলার মনে হলো ফিল্মে যেমন হিরোর এন্ট্রি ঘটে ঠিক সেই রকম ছিল উসামার এন্ট্রিটা, কিন্তু হিরোর বেশে নয়, বরং ভিলেনের বেশে। উসামাকে দেখলেই কেমন একটা ভিলেন ভিলেন ভাব আসে। আপাতত দৃষ্টিতে অপলার জীবনের ওয়ান অ্যান্ড অনলি ভিলেন উসামা দ্য বট। অপলাকে অবাক করে দিয়ে উসামা বলল, বাইকের পেছনের সিটটা এখনো খালি আছে, চাইলে বসতে পারো। আমি আবার খুব দয়াবান, বিপদগ্রস্ত নারীদের সাহায্য করি। অপলা ভ্রু কুঁচকে ফেলল। কে চেয়েছে এই উসামা বিন লাদেনের দয়ার দান? অপলা এক বাক্যে উত্তর দিল, ও হে আমার দয়ার রাজা, আপনার দয়া আপনার কাছেই রাখুন। এখন এসব চলবে না। আপনাদের মতো সুবিধাবাদী পুরুষদের চেনা আছে আমার। মেয়ে মানুষ দেখলেই আপনাদের দয়া উপচে পড়ে। উসামার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে প্রচণ্ড ক্ষুব্ধ।
এক শব্দে সে অপলার কথার জবাব দিয়ে বলল, ওকে। বাইকটাকে এত দ্রুত আর শটাং গতিতে টান দিল যে বাইকের চাকার নিচে পৃষ্ঠ কাদার অধিকাংশই অপলার গায়ে এসে পড়ল। পুরো জামার নিচের অংশ জুড়ে কাদার ছড়াছড়ি। আশেপাশের মানুষজনের বিব্রতকর চাহনিতে অপলা কেমন একটা অস্বস্তিকর শিকার হলো। উসামার প্রতি তার তীব্র ক্রোধের সৃষ্টি হলো। এমন একটা পরিস্থিতিতে এটা না করলেও কি হতো না? অপলার পরিস্থিতিকে আরও তালমাতাল করতে আকাশ যেন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল। অপলা ঝিরঝির আওয়াজের সঙ্গে প্রবল বর্ষণের উপস্থিতি টের পেল। সে আর দাঁড়ালো না, এক ছুটে চলে এলো। যেতে হবে না আজ ক্লাসে তাকে। একে তো জামা কাপড়ের বেহাল দশা, তার মধ্যে আবার বৃষ্টির পানি। সকাল সকাল উসামা নামক রাহুর মুখ দেখেছিল বলেই আজ হয়তো তার এই দশা। ছুটতে ছুটতে অপলা বাড়ির নিচের মেইন ডোরে এসে স্তব্ধ হলো। এখানেও সেই উসামা। অপলার ইচ্ছে করল উসামাকে ধরে দুঘা দিতে, কিন্তু পরক্ষণে উসামা তার দিকে ঘুরে তাকাতেই অপলা নিস্তব্ধ হয়ে গেল। উসামার বৃষ্টিতে ভেজা চুল থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে। চোখের পাপড়িগুলোতে বিন্দু বিন্দু পানির কণা দেখা যাচ্ছে। কপল জুড়েও মৃদু মৃদু পানির ছাপ, যার কথা চিন্তা করে কিছুক্ষণ আগেও অপলার মনে ক্রোধের সঞ্চার ঘটেছিল, যাকে দেখে অপলার ভ্রুজোড়া বিরক্তিতে কুঁচকে এসেছিল, তাকে দেখে হঠাৎ অপলা এতটা শান্ত হয়ে গেল কেন? অপলা নিজেকেও একবার প্রশ্ন করল, কিন্তু তার নিজের কাছেও এর উত্তর নেই। চায়ের কাপ প্রিচের টুংটাং আওয়াজে অপলার মাথা ধরে এলো। এই উসামার মায়ের সঙ্গে ফুপির এত কিসের খাতির? দুজন একত্রে বসলে দিন দুনিয়ার কোনো খোঁজই তাদের থাকে না। অপলা এসে দেখল মামা টেবিলে মাথা দিয়ে চেয়ারে বসে বেহুশের মতো ঘুম দিয়েছে, একেবারে ছোট্ট খরগোশ ছানার মতো। অপলা আর কোনো আওয়াজ করল না। টেবিল জুড়ে বই খাতা ছড়াছড়ি। অপলা দীর্ঘশ্বাস ফেলল। তার বিদ্বান বোন পড়তে পড়তেই ঘুমিয়ে গেছে। অপলা আলতো হাতে বই খাতা গুছিয়ে রাখতে গেলে কলমের বাক্সের সামনে একটা ছোট্ট ঘড়ির বাক্স খুঁজে পেল। কৌতূহলের বশে সেটা খুলতেই ভেতরে একটা ঘড়ি দেখতে পেল, কিন্তু এটা তো ছেলেদের ঘড়ি। অপলার উপস্থিতি টের পেয়ে মম তড়িৎ ঘুম থেকে উঠে বসল। অপলার হাতে ঘড়ির বাক্সটা দেখতে পেয়ে মম ভেবাচাকা খেয়ে বসল। অপলা ঘড়ির বাক্সটা হাতে নিয়ে জিজ্ঞেস করল, এটা কার? দেখে তো মনে হচ্ছে ছেলেদের ঘড়ি। মম তড়িঘড়ি করে অপলার হাত থেকে ঘড়ির বাক্সটা নিয়ে আলমারিতে তুলে রাখতে রাখতে বলল, উফ, এত কিছু তোমার বুঝতে হবে না। অপলা আর কিছু বলতে চাওয়ার আগেই সায়লা অপলাকে ডেকে পাঠালেন। অপলা দৌড়ে সেদিকে চলে গেল। সায়লা আয়েশ করে চায়ে চুমুক দিতে দিতে বললেন, ফ্রিজে চিকেন পাকোড়া মেরিনেট করে রেখেছি, একটু ভেজে নিয়ে আয় তো অপলা। অপলা চিকেন পাকোড়া ভাজার মধ্যেই খেয়াল করলো জেসমিন হাসতে হাসতে সায়লাকে বলছেন, জানেন ভাবি, কাল ওসামা অফিস থেকে ফিরেই আমার হাতে একটা লিফলেট ধরিয়ে দিয়ে বলল ওনাকে আমাদের এলাকার রক্তদান কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছে। আমি আর ওর বাবা শুনে তো পুরো অবাক। আমার ছেলেটা ছোটোবেলায় সূচ দেখলেই ভয়ে কেঁদে ফেলতো। সে আজ কত বড় ভালো কাজে যোগ দিয়েছে। এই বাচ্চাগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে যায় কেন? জেসমিনের কথা শুনে অপলা চমকিত হলো। এই বাদরের মধ্যে এত মানবতার উদয় হলো কিভাবে? আকাশে বড্ড মেঘ করেছে। মম কোচিংয়ে গেছে। সায়লা তাওয়ায় রুটি সেঁকতে সেঁকতে বললেন, অপলা রে, আকাশের যা অবস্থা, মারে ছাদ থেকে কাপড়গুলো তুলে নিয়ে আয় তো। মমকে বলেছিলাম ওর কোনো কিছুতেই মনোযোগ নেই, আজ আসুক বাসায়। অপলা আনমনে ছাদে গিয়ে কাপড় তুলতে শুরু করলো। আজকাল সব জায়গায় আপেল কমলা বেদানার ছড়াছড়ি। পুরুষালী গলার আওয়াজ পেয়ে অপলা পেছন ফিরে তাকালো, তবে তাকাতেই তার মুখ অসন্তুষ্ট হলো। যখনই তার জীবনে একটু শান্তির অবপ্রকাশ ঘটে তখনই এই ভিলেন রূপী উসামার আগমন ঘটে। ছাদে উঠলেই উসামার সঙ্গে দেখা হবেই। এই মানুষটার কি কোনো কাজকর্ম নেই? স্যারটা কি তার পৈতৃক সম্পত্তি? উসামা অপলার কিছুটা সামনে এসে বলল, এ ফর অ্যাপল। অপলা অনুরাগ শূন্য দৃষ্টিতে উসামার দিকে তাকালো। আপেক্ষিক অর্থে আপেল বলতে সে যে অপলাকেই বুঝিয়েছে তা আর বলতে কিংবা বুঝতে বাকি নেই। অপলা কাপড়ের ক্লিপগুলো খুলতে খুলতে উত্তর দিল, আন্টির কাছে শুনলাম আপনি নাকি রক্তদান কমিটিতে নাম দিয়েছেন, শুনে খুবই ভালো লাগলো। তবে আমি একটা বিষয় নিয়ে ভাবছি জানেন। অপলা একটু থেমে আবার বলল,
আপনার যা শরীরের অবস্থা, কাউকে রক্ত দিতে গেলে দেখবেন ডক্টর আপনাকে উল্টো আরও এক ব্যাগ রক্ত ধরিয়ে দেবে, বাসায় পাঠিয়ে দিবে। আম, অবশ্য আপনার শরীরে 1-1.5 লিটারের বেশি হয়তো রক্ত হবেও না। উসামার মুখখানা নিমিষেই শুকিয়ে গেল। অপলা উসামার করুণ দশা দেখে প্রচণ্ড উচ্ছ্বাসিত হলো। উসামা গলা খেকিয়ে অপলাকে উদ্দেশ্য করে বলল। তোমার রক্তের গ্রুপ কি? অপলা সরলতার সহিত উত্তর দিল। বি পজিটিভ। উসামা আকস্মিক হাসতে লাগলো। হাসতে হাসতে বলল। আরে এটা তো গরুর রক্ত। অপলা ভ্রু সংকুচিত করে উসামার দিকে তাকালো। উসামা হাসি থামিয়ে উত্তর দিল। আমার বন্ধুর গরুর ফার্ম আছে জানো। তোমার যদি কখনো মনে হয় তোমার অ্যানিমিয়া হয়েছে বা তোমার ব্লাডের প্রয়োজন, তাহলে জরুরি ভিত্তিতে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি আমার বন্ধুকে বলে তোমার জন্য গরুর ফার্ম থেকে তাজা ব্লাড এনে দেব। বেশি না, মাত্র 1 গ্লাস খেলেই চলবে। অপলার গা কেমন গলিয়ে উঠল। ছি, কিসের সঙ্গে কিসের তুলনা! এই ছেলের কি আদৌ কোনো বুদ্ধিশুদ্ধি আছে নাকি? অপলা তিক্ত গলায় বলল। আমি যখন আপনাকে প্রথম দেখেছিলাম, আমি ভেবেছিলাম আপনি খুব ভালো এবং সভ্য আর সুশীল প্রকৃতির মানুষ, কিন্তু আমি পুরোপুরি ভুল। আপনি নিতান্তই অসভ্য আর বদ প্রকৃতির মানুষ। অপলার কথা শুনে উসামা বাঁকা হাসল। তারপর জিহ্বা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে উত্তর দিল। ইউ নো হোয়াট অপলো, তুমি আমাকে যতটা অসভ্য ভাবো, আমি তার চেয়ে 10 গুণ বেশি অসভ্য। নিজের চারিত্রিক বৈশিষ্ট্যর অবপ্রকাশ সত্যি কেউ এভাবে ঘটায় তা উসামাকে না দেখলে অপলার সত্যি জানা হতো না। সেইমলেস। অপলার শান্ত গলায় উত্তর দিল। 1 গ্লাস ইঁদুরের বিষ এনে দেবো, খাবেন? উসামা হাই তুলতে তুলতে উত্তর দিল। ওসব তোমার খাবার, আমি খাই না। অপলা দীর্ঘ সময় ধরে তার লাগেজে জামাকাপড় বোঝাই করছে। কতদিন যাবৎ বাড়ির সঙ্গে তার যোগাযোগ নেই। আজ সকালেই বাবাকে ফোন করে সে জানিয়েছে সে বাড়িতে আসবে। এই অদ্ভুত যান্ত্রিক জীবন তার আর ভালো লাগছে না। অপলা, তাড়াতাড়ি কর। বড় ভাই আজলানের ডাকে অপলার ঘোর কাটল। অপলা ভেতর থেকে উত্তর দিল। এই তো হয়ে গেছে ভাইয়া, একটু দাঁড়াও। অপলা বাড়িতে আসবে শুনে আজলান তাকে নিতে এসেছে। অপলা তৈরি হতেই শায়লা এসে অপলার হাত দুটো ধরে বলল। অপলা, যাই করিস তাড়াতাড়ি ফেরত আসবি, তোকে ছাড়া আমার বুকটা ফাঁকা ফাঁকা লাগে। তোর ফুপা সারাদিন বাড়ি থাকে না, মমর বাড়ি থাকা যা, না থাকাও তা। একমাত্র তুই আছিস যার কাছে দুটো সুখ দুঃখের কথা বলতে পারি। অপলা ঘাড় কাত করে সম্মতি জানালো। শায়লাকে সে জড়িয়ে ধরল। অতঃপর আজলানের সঙ্গে সে বেরিয়ে গেল। দীর্ঘ 2 ঘন্টা জার্নি শেষে বাড়ি পৌঁছেই অপলা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাবার সঙ্গে দেখা করেই সে বিছানায় লুটিয়ে পড়ল। 2 ঘন্টার জার্নিতেই তার শরীর কাহিল হয়ে পড়েছে। ভাবি মিলা শরবত নিয়ে অপলার ঘরে প্রবেশ করে বলল। অপলা, আজকে বিকেলে একটু তৈরি হয়ে থেকো, তোমার ভাইকে দিয়ে একটা শাড়ি আনিয়েছি, গোসল করে ওটা পরে নিও। অপলা ক্লান্ত গলায় উত্তর দিল। ভাবি, এখন আবার শাড়ি পরতে হবে কেন? আমরা কি কোথাও যাব? মিলা একটু থেমে তারপর বলল। আসলে তোমার বাবা আর ভাই মিলে তোমার জন্য একটা বিয়ের সম্বন্ধ দেখেছিল, তারা আজকে তোমাকে দেখতে আসবে। ছেলে বেশ সুন্দর, তোমার খুব ভালো লাগবে। ছেলে আর ছেলের পরিবারের তোমাকে খুব ভালো লেগেছে। আজ তোমাকে সরাসরি দেখতে চাইছেন ওনারা। অপলার ক্লান্তি যেন নিমিষেই দূর হয়ে গেল। সে উত্তেজিত কণ্ঠে বলল। আমাকে আগে কেন বললে না তোমরা? আমি আগে জানলে এখানে আসতামই না। আমি এখন বিয়ে করতে চাই না। মিলা শরবতের গ্লাস অপলার হাতে ধরিয়ে দিয়ে বলল। যাও, তাহলে সেটা তোমার বাবাকে গিয়ে বলো। অপলা চুপ হয়ে গেল। এই কথা বাবার সামনে গিয়ে বলার মতো সৎ সাহস তার সত্যিই নেই। বিকেলে সত্যি একদল মানুষ তাকে দেখতে এলো। অপলা মুখ গোমড়া করে একটা টুকটুকে নীল শাড়ি পরে পাত্রপক্ষের সামনে গিয়ে বসল। নার্ভাসনেসের কারণে ডাপটে তার হাত পা কাঁপছে। একবার মাথাটা একটু উঁচু করে সে সবার দিকে আর চোখে তাকালো। সবাই কেমন গান্ডে পিণ্ডে গিলছে, যেন জীবনে কখনো খাদ্য নামক বস্তুর দেখা পায়নি। পুরো লঙ্গরখানার মতো পরিস্থিতি। তবে পাত্রের দিকে তাকাতেই অপলা চমকে গেল। ভাবি আদতেই সত্য বলেছে, ছেলে আসলেই অত্যন্ত রূপবান। পাত্রের মা ব্যাগ হতে একটা আংটি বের করে অপলাকে পরাতে যেতেই অপলার বাবা আতিউর কবির বলে উঠলেন। আসলে আংটি বদলটা ঠিক আজ করতে চাচ্ছি না, এটা বরং তোলা রইল। আমার ছোট বোন শায়লাকে এখনও কিছু বলা হয়ে ওঠেনি। আমরাও ভাবিনি বিষয়টা হুট করে এত দূর গড়াবে।
শায়লা আসুক, তারপর আপনাদের খবর দেব। আপনারা এসে আংটি পরিয়ে যাবেন। সেদিন পাত্রপক্ষের প্রস্থান ঘটল। অপলা চমকিত ও বিস্মিত। এটা কি হলো তার সঙ্গে? বাড়ি এসে তো সে সকলের ফাঁদে পা দিয়ে ফেলল। এ বিষয়ে তাকে অবহিত করা হলে সে কখনোই বাড়িতেই আসতো না। ফুপির বাসায় ঢের ভালো ছিল। অসহ্য লাগছে তার। চেনা নেই জানা নেই, যার তার হাতে আংটি ঠুসে দিতে হবে। স্যাহ! সকালে নিজের পেটরা পোটলা পাকিয়ে শায়লা তার কন্যাসহ এসে হাজির হলো। এসে অপলাকে দেখেই হবু বউ বলে ডাকতেই অপলার রাগে দুঃখে আরেক ঘরে গিয়ে বালিশের মাঝে মুখ গুজল। এই বাড়িতে তার কেউ নেই, কেউ তাকে বোঝে না। মা যদি থাকতো তবুও তাকে একটাবার বুঝিয়ে বলবে সে শুনত। সেও তো 2 বছর আগে অপলাকে ছেড়ে চলে গেল। চোখ ভর্তি জল নিয়ে অপলা শুয়ে পড়ল। হঠাৎ শায়লা এসে অপলার পিঠে চিমটি কেটে বললেন, কি রে বউ, তোর বরের নাম নাকি রোদ্রুর? তা এখন থেকে কি বৃষ্টিতে না ভিজে রোদে গিয়ে বসে থাকবি? অপলা পাশ ফিরে উত্তর দিল। আমার বরের নাম রোদ্দুর হোক আর টিনের চালা হোক, তাতে তোমার কি? শায়লা হেসে বলল, এখনই বরের নাম নিয়ে কেউ মজা করলে এত রাগ? বাব্বা! অপলা কাঁদো গলায় বলল, তোমরা সবাই ষড়যন্ত্র করে এইসব করেছো আমি জানি। আমার কিছুই ভালো লাগছে না, যাও তো তুমি। শায়লা নীরবে ঘর থেকে বের হয়ে গেল। পরদিন যথারীতি অপলার আংটি বদল হলো। একরাশ অস্বস্তি নিয়ে কাঁপা কাঁপা হাতে অপলা তার হবু বর রোদ্রুরের হাতে আংটিটা পরিয়ে দিল। এর 2 দিন পরেই ক্লাসের বাহানায় অপলা শায়লার সঙ্গে বাড়ি ফিরে এলো। তবে আসার সময় হাতের আংটিটা খুলে নিজ হস্তে বাড়ির আলমারিতে তুলে রেখে এলো। আনুমানিক সন্ধ্যার দিকে কলিং বেলের টুংটাং শব্দে অপলা দৌড়ে গিয়ে গেট খুলল। একজন ভদ্রবেশী তালপাতার সেপাইকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাকও হলো। উসামা তাকে উদ্দেশ্য করে বলল, এভাবে দরজা ধরে জলসের মধ্যে দাঁড়িয়ে থাকলে আমি কিভাবে ঢুকবো? স্যার দো আপেল। অপলা বিনা বাক্যে সরে দাঁড়ালো। এই লোকটার সমস্যা কি? যখন আসে তখনই কেমন অদ্ভুত আচরণ করে। শায়লা এসে উসামাকে দেখে বলল, আরে বাবা, তুমি এসেছো? আন্টি, মমকে পড়ানোর জন্য স্যার খুঁজে দিতে বলেছিলেন। আমি সব ঠিক করে ফেলেছি। কাল সন্ধ্যার পর পড়াতে আসবে। আশা করি খুব ভালো পড়াবে। অপলা দরজা লাগিয়ে দিয়ে ভেতরে চলে এলো। এই ভেজা বিড়ালটা মানুষের সামনে কত ভদ্র, আদতে একটা মাথামোটা পাগল। শায়লা 1 প্লেট মিষ্টির উসামার সামনে দিয়ে বলল, বাবা খাও, সারাদিন কতটা পরিশ্রম হয় তোমার। উসামা কাঁটা চামচ দিয়ে মিষ্টি মুখে তুলে বলল, এটা কিসের মিষ্টি আন্টি? উপলক্ষটা আসলে ঠিক কি? শায়লা পানির গ্লাসটা উসামার সামনে তুলে দিতে দিতে বললেন, আরে অপলার এঙ্গেজমেন্টের মিষ্টি। যে মেয়েটা গেটটা খুলে দিল ওটাই অপলা, আমার ভাইয়ের মেয়ে। উসামা ফেলফেল করে শায়লার দিকে তাকিয়ে রইল। মাথায় ঘুরিয়ে কয়েকবার কাকে যেন এদিক ওদিক খুঁজল, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে না পেয়ে ব্যর্থ হলো। সকালবেলা কড়া রোদে অপলা নিচের মেইন কেচি গেটের মূল হাতল চেপে সাবধানে ঘেট খুলল। আগে একবার এভাবেই তার হাট কেটেছে। বের হয়ে উসামাকে দেখতেই বিস্ময়কর এক চাহনি দিল। মনে হচ্ছে অফিসে যাচ্ছে। তবে তাকে দেখেও না দেখার ভান করে বেরিয়ে যেতে চাইতে তা আর হলো না। উসামা বাইক স্টার্ট দিতে দিতে অপলাকে উদ্দেশ্য করে বলল, আন্টির কাছে শুনলাম তোমার নাকি সাঙ্গা। অপলা বুঝতে না পেরে বলল, মানে? উসামা জবাব দিল, সাঙ্গা মিন্স বিয়ে। অপলা মাথা নেড়ে উত্তর দিল, হ্যাঁ, তাতে আপনার কি? আমার বিয়ে হোক, সাঙ্গা হোক আর চল্লিশা হোক, তা জেনে আপনার কি লাভ? আপনাকে তো ঘুণাক্ষরেও দাওয়াত দেব না আমি। উসামা বাঁকা হেসে বলল, তা তোমার হাজব্যান্ড নাকি চৌরাস্তার মোড়ে ভিক্ষা করে? ঘটনা কি সত্যি? অপলা কোনো জবাব দিল না। এই লোকটার সঙ্গে তর্কে জড়ানো মানেই সময় নষ্ট, অভদ্র। অপলা, নিজের নাম কোনো পুরুষালী কণ্ঠে শুনতে পেয়ে অপলা চমকে পিছু ফিরল। ফুলের তোড়া হাতে রোদ্রুকে দেখতে পেয়ে অপলা বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। রোদ্রুর এখন এখানে কি করছে? চলে এলাম তোমাকে সারপ্রাইজ দিতে। 2 ঘন্টা জার্নি করেছি, আজকের অফিসেও কামাই করেছি, শুধুমাত্র তোমাকে চমকে দিতে। অপলা একটু ইতস্তত বোধ করল। এই বিকেলবেলা রোদ্রুকে এভাবে দেখবে তা তো সে কখনোই ভাবেনি। তবুও মুখে সৌজন্যতা বজায় রাখল। রোদ্রুরের দিকে তাকিয়ে খুব মিষ্টি হাসি দিল। রোদ্রুর
তৎক্ষণাৎ তার হাতে থাকা গোলাপের তোড়াটা অপলার দিকে এগিয়ে দিল। অপলা কাপা হাতে ফুলের তোড়াটা তুলে নিল। লাল টকটকে গোলাপ তার খুবই প্রিয়, তবে এই মুহূর্তে গোলাপের প্রতি কোনো আগ্রহ আসছে না। কিরে অপলা, তুই তো পুরো চমকে গেলি। শায়লার কথায় অপলা একবার রোদ্রুরের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। শায়লা হাসতে হাসতে বললেন, আজকে সকালে রোদ্দুর আমাকে ফোন করে বাড়ির ঠিকানা চাইলো, আমিও দিয়ে দিয়েছিলাম। বললো তোকে নাকি সারপ্রাইজ দেবে, তাই আমিও আর বলিনি। অপলা কেমন নিরস দৃষ্টিতে রোদ্রুরের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে কোনো প্রেম ও প্রীতি নেই, নেই কোনো উদ্দীপনা। কলেজে থাকতে এমনকি এখন ভার্সিটিতে উঠেও অপলা দেখছে তার বান্ধবীদের যখন নতুন নতুন বিয়ে ঠিক হয়েছে, তখনই কেউ তাদের হবু স্বামীর নাম নিলে তাদের গাল এমনকি পুরো মুখ লজ্জায় লাল হয়ে যেত। শায়লা রোদ্রুরকে লেবুর শরবত দিতে ব্যস্ত থাকলে অপলা আয়নায় নিজেকে একবার পরখ করে দেখল। কই, তার তো গাল লাল তো দূরে থাক, গোলাপি অবধি হচ্ছে না। অপলা তার গাল জোড়ায় জোরে চিমটি কাটল, এখনও তাতে কোনো পরিবর্তন হচ্ছে না। উফ, গাল লাল হচ্ছে না কেন তার? অপলা, বিয়ের পর আমরা কোথায় হানিমুনে যাব? অপলা রোদ্রের দিকে ফ্যাকাশে চোখে তাকালো। বিয়ে হওয়ার খবর নেই এখনই, হানিমুনের টেনশন। অপলা গম্ভীর কণ্ঠে উত্তর দিল, আপনার যেখানে ইচ্ছে। রোদ্রুর হেসে অপলার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। অপলা লক্ষ্য করল রোদ্রুরের চোখে মুখে কেমন একটা উচ্ছ্বাস ফুটে উঠেছে। বিয়ের উচ্ছ্বাস? বিয়ের ঠিক আগে আগে ছেলে মেয়েরা যেমন অহেতুক উৎফুল্লে থাকে, ঠিক সেরকম। অপলা একবার মায়ের মুখে শুনেছিল বিয়ের ঠিক আগে আগে পাত্রপাত্রীর মনে নাকি নাল নীল বাতি জ্বলে। এদিকে অপলার মনে বাতি তো দূর, টিউবলাইট অবধি জ্বলছে না। আনুমানিক সন্ধ্যার দিকে রোদ্রুর আর অপলা ছাদে গেল। মেঘলা আকাশ বারবার অপলাকে কেমন বিষণ্ণ করে তোলে। বাতাসে অপলার চুলগুলো যখন এদিক ওদিক উড়ছিল, রোদ্রুর কেমন ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়েছিল। অপলা সেই দৃষ্টির মানে বোঝেনি, উল্টো অস্বস্তিতে বারবার তার কপাল ঘেমে যাচ্ছিল। সেদিন রাতে খেয়ে দিয়ে রাত 8টার দিকে রোদ্রুর বেরিয়ে গেল। কালকে আবার তাকে অফিসে জয়েন করতে হবে, তাই শায়লা তাকে ঠেলে ঠুলে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। রোদ্রুর চলে যেতেই অপলা হাঁপ ছেড়ে বাসল। এই লোকটা যতক্ষণ বাড়িতে ছিল প্যা প্যা করে তার মাথা খেয়েছে। ভাগ্যিস ফুপি তাকে তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দিয়েছে, না হলে অপলার খবর ছিল আজকে। আর একটু হলে সে পাগলই হয়ে যেত। আজ নাকি রোদ্দুর এসেছিল বাড়িতে? খাওয়ার টেবিলে ফুপা আব্দুল হকের কথায় অপলা মাথা নাড়িয়ে সায় দিল। খেতে বসেও একটু শান্তি নেই তার। এখানেও একই প্রসঙ্গ। শায়লা তার স্বামীর প্লেটে মুরগির রান তুলে দিতে দিতে বলল, সারাদিন এত পরিশ্রম করেছো, এখন শরীরটাকে একটু বিশ্রাম দাও। তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, সকাল সকাল আবার উঠতে হবে তোমার। আব্দুল হক মুরগির রান চিবুতে চিবুতে রোদ্রুরের প্রসঙ্গ ভুলে গেলেন। খাওয়া দাওয়া শেষে শায়লা অপলার ঘরে এলেন। একটা শপিং ব্যাগ থেকে একটা হালকা আকাশি রঙের ফুল হাতা শার্টের প্যাকেট বের করে বললেন, দেখো তো কেমন হয়েছে শার্টটা। অপলা শার্টের প্যাকেট হাতে নিয়ে বলল, সুন্দর, কিন্তু কার জন্য কিনেছো ফুপি? ফুপা তো এমন শার্ট পরে না, আর ফুপার শার্টের সাইজও তো এটা নয়। শায়লা হেসে বললেন, আর বলিস না, তুই তো ছিলি না সেদিন, তুই তোদের বাড়িতে ছিলি। সন্ধ্যাবেলা জেসমিন ভাবি হঠাৎ কেক নিয়ে আসলেন, আমি আর মমো তো অবাক, হলোটা কি? পরে ভাবি বলল সেদিন ছিল উসামার জন্মদিন, উসামার বন্ধুরা ওকে সারপ্রাইজ দিতে কেক টেক আরও কী যেন নিয়ে এসেছে। ভাবলাম ছেলেটাকে জন্মদিন উপলক্ষে কিছু দেব, তাই তোর ফুপাকে দিয়ে এটা আনিয়েছি, আশা করি ওর পছন্দ হবে। কাল সময় করে ওকে দিয়ে দেব। উসামার জন্মদিনের কথা শুনেই শায়লার অগোচরে অপলা মুখ কুঁচকে ফেলল। মনে মনে নিজেই বলল, বুড়া দামড়া বেটার আবার জন্মদিন, যত সব আদিক্ষেতা। সকালবেলা ভার্সিটি যাওয়ার সময় অপলা উসামাদের গেটের সামনে একটা ছোট্ট গিফটের বক্স রেখে গেল। এমনভাবে রাখলো যাতে গেট খুললেই জিনিসটা সামনে পড়ে। গিফটটা রেখে অপলা তড়িঘড়ি করে চলে গেল। সকালবেলা ঘুম ঘুম চোখে উসামা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বের হতে নিলে পায়ের সামনে গিফটের বক্স দেখে চমকিত হলো। এটা আবার কে রেখে গেল? নিজের অভ্যন্তরীণ কৌতূহল দমাতে না পেরে বক্সটা খুলতেই সে আরও বেশি আশ্চর্যিত হলো। বক্সের ভেতর একটা ছোট্ট মিনারেল ওয়াটার আর একটা ইঁদুরের বিষের শিশি রাখা।
এবং অপরে একটা ছোট্ট চিরকুটে লেখা শুভ জন্মদিন। এই সাত সকালে এই কাজকে করল। 3 তলার ওই বজ্জাত মেয়ে অপলা নয় তো? উসামা হতবিহ্বল ভঙ্গিতে গিফটসের বক্স হাতে দাঁড়িয়ে রইল। ক্লাসের লেকচারের ফাঁকে অপলা বারবার আজ অন্যমনস্ক হয়েছিল। সকালের কথা মনে পড়তেই বারবার শুধু হাসি পাচ্ছে তার। উসামা যখন বক্স খুলে দেখবে বিষের বোতল, আর তখন তার প্রতিক্রিয়া ঠিক কেমন হবে। অপলা নিজেই ব্যাপারটা মনে করে আবার একটু হেসে নিল। ফুফা এনেছিল বিষের বোতলটা ইঁদুর মারার জন্য, তবে অপলা সেটা অন্য কাজে লাগিয়েছে। উসামাকে জব্দ করতে পেরে আজ তার বড্ড আনন্দ লাগছে। উসামা হচ্ছে একটা পাজি নেংটি ইঁদুর, সরি বিলাতি ইঁদুর, যেই ধপধপে গায়ের রং তার। অপলা ক্লাস শেষ করে বাড়ি ফিরতেই দেখল শায়লা তার প্রিয় ভাবি জেসমিনের সঙ্গে বসে গল্প করছে। অপলা জেসমিনকে দেখে সালাম দিল। মামা ঘরে বেহুশের মতো বেঘরে পড়ে পড়ে ঘুমাচ্ছে। অপলা অবশ্য বেশ কিছুদিন মামার সঙ্গে রাতে ঘুমিয়েছিল, তবে মামার একটা বিশ্রী অভ্যাস আছে, রাতে যে ওর সঙ্গে ঘুমাবে তার ঘুম পুরোপুরি হারাম। বারবার গায়ের ওপর হাত পা তুলে দেয় মেয়েটা, আবার ঘুমায়ও হাঁ করে। মুখের লালা দিয়ে পুরো বিছানা ভিজে যায়। তাই দুদিনের মাথায় ফুপি মমো আর তার ঘর আলাদা করে দিয়েছে। অপলা আয়েশ করে থালা ভর্তি ভাত নিয়ে বসল। টিভি ছেড়ে গোপাল ভাঁড় দেখতে দেখতে ভাত খাওয়া তার খুবই পছন্দের। খাওয়ার মধ্যেই সে শুনতে পেল শায়লা জেসমিনকে উদ্দেশ্য করে বলছেন, ভাবি, উসামার জন্য মেয়ে দেখবেন না? ছেলেটার তো এবার বিয়ের বয়স হয়ে যাচ্ছে। জেসমিন জবাব দিলেন, মেয়ে আসলে দেখতে হবে না, মেয়ে ঠিক করেই আছে। শায়লা উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন। কে ভাবি? জেসমিন বললেন, আর বলবেন না ভাবি, সে অনেক কথা। আমার মামাতো বোনের মেয়ে কমলা এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। ওরা যখন খুব ছোট ছিল তখনই আমার আর আমার মামাতো জুই আমাদের দুজনের ইচ্ছে ছিল ওরহান আর কমলার একসঙ্গে জড়ি করার। কিন্তু ওরহান তো ওর বউ নিজে পছন্দ করেছে, বিয়েটাও তো প্রেমেরই। তাই আমি আর জুই ঠিক করছি ওসামা আর কমলার বিয়ে দেব। ভাবি, আপনি বিশ্বাস করবেন না, কমলা এত সুন্দর, আর তেমনই ওর চালচলন। এত শান্তশিষ্ট মেয়ে আমি আর আগে দেখিনি। আমার তো মনে হয় ওসামাও কমলাকে মনে মনে পছন্দ করে, লজ্জায় হতে বলতে পারে না। অফলার গলায় খাবার আটকে গেল। এই নেংটি ইঁদুরেরও পছন্দের মানুষ আছে বাবা, সবাই তলে তলে টেম্পু চালায়। শায়লা উসমানের প্রসঙ্গ বাদ দিয়ে এবার জেসমিনকে বলল, ভাবি, আপনাকে তো একটা কথা বলতে মনেই নেই। আমার ভাইজি অপলার কিছুদিন আগে বাগদান হয়ে গেছে। ছেলে ব্যাংকে সরকারি চাকরি করে। ছেলে খুবই ভালো, পরিবারের সদস্যরা খুবই ভালো মনের মানুষ। ছেলেটাকে অপলার সঙ্গে যা মানিয়েছে না। জেসমিন অবাক হয়ে শায়লার সব কথা শুনতে লাগলো। অপলার এবার প্রচণ্ড বিরক্ত লাগলো। ফুপির কাছে সারাদিন শুধু রৌদ্রুর আর রৌদ্রুর, এ যেন এক অসহনীয় যন্ত্রণার নাম। সকালবেলা মিলার কল পেয়ে অপলা ফোন কানে তুলতেই শুনতে পেল, অপলা, তোমাকে একটা কথা বলার ছিল। জানি তুমি কষ্ট পাবে, কিন্তু সত্য তো সত্যই। আজ বিকেলে রোদ্দুরের বাবা মা ফোন করেছিল। আমার জিনিসটা বলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু অতি দুঃখের সাথে তোমাকে বলতে হচ্ছে যে রোদ্দুরের বাবা মা তোমার সঙ্গে রোদ্দুরের বিয়েটা ভেঙে দিয়েছেন। তোমার আলমারিতে তুলে রাখা আংটিটা আমি ঘটকের মাধ্যমে ফেরত দিয়ে দিয়েছি। যখন ওদের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই, তখন ওদের দেওয়া জিনিস আমরা কেন রাখবো? অপলা হতবাক হয়ে গেল। রৌদ্রুর কেন এটা করলো তার সঙ্গে? এতদূর এগিয়ে এসেছিল বিষয়টা, বিয়েটা এভাবে আচমকা ভেঙে দেওয়ার মানে কি? শায়লা হুট করে অপলার ঘরে এসে অপলার সামনে বসল। শায়লার চোখ ছলছল। অপলার বিয়ে ভাঙ্গা নিয়ে সবচেয়ে কষ্ট হয়তো শায়লাই পেয়েছে। শায়লা কাঁদো কাঁদো গলায় বলল, দুঃখ করিস না অপলা, এমন ছেলে তো তোর জীবনে আসবে যাবে। তুই কি ফেলনা নাকি? তুই হলি আমার 7 রাজার ধন। ওই হারামজাদার জীবনে কিছু ভালো হবে না দেখিস। আমার বাড়িতে এসে কত মিষ্টি মিষ্টি কত বলে গেল, অসভ্য কোথাকার। আসলে ওর মনে তো ছিল বিষ, ওর কপালে ডাইনি জুটবে দেখিস। আমার এই নিষ্পাপ মেয়েটাকে কষ্ট দিল কত। ফুপির কাঁদো কাঁদো অবস্থা দেখে অপলারও কান্না পেয়ে গেল। ফুপির মতো কেউ তাকে এত ভালোবাসে না। অপলা বারবার শুধু রৌদ্রুরের বলা কথাগুলো মনে পড়তে লাগলো।
এমন না যে রোদ্রুকে সে পছন্দ করত, কিন্তু তবুও তাদের দুজনের তো নতুনভাবে নিজেদের সঙ্গে একটা নতুন জীবন শুরু করার কথা ছিল। আর রোদ্রুরের বাবা মাও তো অপলাকে অনেক পছন্দ করেছিলেন। প্রথম দিনই অপলার সঙ্গে বাগদান করে ফেলতে চেয়েছিলেন। তাহলে এখন এহেন আচরণের হেতু কি? অপলা ধীর পায়ে সকালবেলা ক্লাসের জন্য বের হলো। আজকে তার শরীর চলছে না, ঘুমে বারবার চোখ বুজে আসছে। কালকের রাতের ওই জঘন্য বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে অনেক দেরি করে ঘুমিয়েছিল। ফলাফল আজ ঘুমে তাকানোই যাচ্ছে না। নিচের মেইন ডোরের সামনে আসতেই উসামা বিন লাদেনের সঙ্গে দেখা। বাইক নিয়ে বের হওয়ার সময় অপলাকে দেখে সেও থেমে যায়। অপলার আলুথালু অবস্থা দেখে কৌতুকের স্বরে বলল, আহারে, তোমার জন্য খুবই খারাপ লাগছে। কেটে কেটে দেখছি চোখ ফুলিয়ে ফেলেছ। সো স্যাড। অপলা না জানার ভান করে বলল, কিসের স্যাড? আর আমি কাঁদবই বা কেন? উসামা নিজের পকেটে হাত গুজে বলল। তোমার তো বিয়ে ভেঙে গেছে শুনলাম। অপলা জবাব দিল। এসব আজগুবি কথা কে বলেছে আপনাকে? উসামা বাঁকা হেসে বলল, আন্টিও তো কাল রাতে আমার মাকে ফোন করে বললেন। আমি তো সামনে ছিলাম তখন। অপলার ইচ্ছে হলো মাটির নিচে গর্ত করে তার মধ্যে ঢুকে যেতে। এসব বিষয় এত ঢাকঢোল পিটিয়ে বলার কি আছে? উসামা একটু থেমে আবার বলল, তোমার বিষয়টা শুনে খুবই দুঃখ পেয়েছি অপলা, কিন্তু আমার এই ছেলেটার জন্য খুব আনন্দ লাগছে। তুমি যে এই ধানি লঙ্কা বেচারার জিন্দেগি চালিয়ে পুড়িয়ে পুরো তামা তামা বানিয়ে দিতে। অপলা রগে ফুঁসতে ফুঁসতে বলল, এসব কথা আপনিই বলেছেন? আপনি নিজেকে কখনো একবার আয়নায় দেখেছেন? কি ভাবেন নিজেকে? বুটেক্সের টেলর? আর কথাবার্তা ছিঁড়ি তো বাদই দিলাম, মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও তো জানেন না। উসামা ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে বলল, আমার কথা বাদ দাও, আমি যে ভালো মানুষ না সেটা আমিও জানি, কিন্তু তুমি নিজেকে আবার তুলছি কথা ভেবো না। আর আরেকটা কথা, তুমি কিন্তু ভেবো না তোমার কপালে আমার মতো কোনো হ্যান্ডসাম ছেলে জুটবে। যদি ওই আশা করে থাকো তাহলে তোমার আশায় ঘুরে বালি। তোমার কপালে ওই আলু পটল ছাড়া কিচ্ছু জুটবে না। অপলা ক্ষিপ্ত গলায় বলল, নিজেকে হ্যান্ডসাম ভাবেন আপনি? আয়নায় একবার ভালো করে নিজেকে দেখে নেবেন। গায়ের রং নিয়ে বুঝি এত দেমাগ? ফর্সা রং তো মোলারও হয়। আর আপনাকেও আরেকটা কথা বলে রাখছি, যদি আপনি দুনিয়ার শেষ পুরুষও হন না, তবুও আমি আপনাকে বিয়ে করব না। তোমার মতো আমার ঢঙ্গি মেয়ে বিয়ে করতে আমার বইয়ে গেছে, কথার যেন আগুন ছড়ে। অপলা আর কথা না বাড়িয়ে বের হয়ে গেল। এই মানুষটাকে সে এড়িয়ে চলতে চায়, কিন্তু সৃষ্টিকর্তার অদ্ভুত লীলা খেলায় বারবার দেখা হয়েই যায়। তবে বের হওয়ার সঙ্গে সঙ্গেই উসামার মতো কেউ পাশ দিয়ে হেঁটে গেলে অপলা এবার পিছু ফিরে পরখ করে দেখল উসামাকে সে অনেকটা পিছু ফেলে রেখে এসেছে। এত তাড়াতাড়ি উসামা কিভাবে এখানে চলে আসবে? অপলা কি তবে ভুল দেখল? বাড়ি ফিরে অপলা দেখল শায়লা আলমারি থেকে এক গাদা শাড়ি ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে বসে আছে। অপলা কৌতূহলী ভঙ্গিতে শায়লার দিকে তাকাতেই শায়লা বললেন, ওরহানের মেয়ের আজকে জন্মদিন, জেসমিন ভাবির নাতনি। আমাদের সবাইকে আজকে দাওয়াত দিয়েছে রাতে। তোর ফুপা আজ একটু গ্রামে যাবে। জায়গা জমিন নিয়ে কি সব ঝামেলা চলছে গ্রামের বাড়িতে, তার হিসাব বাদ। তুই মমো রেডি হয়ে থাকিস, তোদের দুজনকে নিয়ে যাব। অপলা প্রথমে একবার না করে দিতে চাইল। ওসামাদের বাসায় যাওয়ার ইচ্ছে তার মোটেও নেই, কিন্তু শায়লার কথার ওপর কথা বলার মতো ইচ্ছে অপলার নেই। তাই অপলা চুপ করে থাকলো। কিছুদিন আগেই তো উসামার জন্মদিনে গেল, এখন আবার উসামার ভাইয়ের মেয়ের জন্মদিন। চাচা ভাস্তি কি আগে পিছু জন্ম নিয়েছে নাকি? সন্ধ্যার পরই শায়লা সেজে গুজে অপলার কাছে এলো, গায়ে টকটকে সবুজ রঙের শাড়ি। অপলার কাছে এসে সে বলল, অপলা, আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দে তো। মমকে কত করে বললাম আমাকে একটু সাজিয়ে দিতে, মেয়েটা আমার কথা শুনছেই না। বলে আমি নাকি বুড়ি হয়ে গিয়েছি। আমি তো এখনো সুইট 16। আমার এখন সেজেগুজে লাভ রোডে ঘোরার বয়স। অপলা শায়লার কথা শুনে হেসে কুল পায় না। হাসতে হাসতেই সে শায়লাকে সাজিয়ে দিল। শায়লা সাজুগুজু শেষে অপলাকে বলল, কিরে অপলা, তুই এমন চুলে তেল লাগিয়ে চুম্পু হয়ে ঘুরছিস কেন? তুই একটা সুন্দর জামা পরে নে, একটু হালকা সেজে নে। ইয়াং মানুষ কই সেজে গুজে সুন্দর হয়ে থাকবি? সকিনা বিবির মতো চুলে এক গাধা তেল লাগিয়ে বসে আছিস। আমার আম্মা ছোটবেলায় ইচ্ছে মতো তেল দিয়ে আমের আচার বানাতো,
তোর মাথাটাকে আমার এখন আমের আচারের কোটা মনে হচ্ছে। অপলা মুখ গম্ভীর করে দাঁড়িয়ে রইল। দূর, কিসের সঙ্গে কিসের তুলনা! কোথায় তার চুল আর কোথায় আমের আচারের কৌটা! এরপর আরও এক গাদা গাল খাওয়ার পর অপলা আলমারি থেকে একটা নীল রঙের জামা বের করলো। গোমরা মুখে সেটাই পরল। ফুপির কথা শুনে সাজলো, কিন্তু সাজটায় তাকে মানাচ্ছে না। আসলেই ফুপি ঠিক বলেছে, মাথাটাকে আস্ত আচারের কৌটা মনে হচ্ছে। শায়লা অপলা আর মমকে নিয়ে নিচের তলায় গেলেন। কলিং বেল দিতেই জেসমিন এসে দরজা খুলে শায়লাকে জড়িয়ে ধরলেন। ভেতরে এসে বসতে দিলেন সকলকে। অপলা ভেতরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে দেখল উসামার মতো কেউ এসে শায়লাকে সালাম দিল। অপলা পাশ ফিরে তাকায়, বেশ ভালো করে দেখল। দেখতে উসামার মতোই, কিন্তু উসামার চেয়ে ঢের বেশি সুন্দর। চুলগুলো উসামার মতো কোঁকড়ানো নয়, তবে গায়ের রংটা উসামার মতোই, চকচকে ধবধবে গায়ের রং। এটাই হয়তো উসামার বড় ভাই ওরহান। যতদূর মনে পড়ে একই তো অপলা সকালে দেখেছিল। জেসমিন একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে সামনে এলো। শায়লা বাচ্চাটাকে কোলে নিয়ে বলল, এটাই ওরহানের মেয়ে। দেখ কত সুন্দর টুকটুকি বুড়ি একটা। ও যখন প্রথম হলো, আমি আর জেসমিন ভাবে একসঙ্গে গিয়ে ওকে হসপিটালে দেখতে গিয়েছিলাম। পুরো কাগজের টুকরো। অপলা একবার বাচ্চাটার দিকে তাকালো। ড্যাব ড্যাব চোখে সে অপলাকে দেখছে। অপলা হাত বাড়াতেই সে অপলার কোলে চলে এলো। মায়াবী চোখে অপলার দিকে তাকিয়ে রইল। অপলা জেসমিনকে বলল, বাবুর নামটা কি আন্টি? জেসমিন এক বাক্যে বলল। মেহুইশ বিনতে ওরহান। অপলা তার কোলে থাকা বাচ্চাটার দিকে আবার তাকালো। পুতুলের মতো দেখতে, গালগুলো গোলাপি, চুলগুলো তার চাচুর মতো কোকড়া, চেহারার গঠনও চাচার মতন, একেবারে চাচার আদর্শ ভাতিজি। জেসমিন এসে শায়লাকে অন্য ঘরে নিয়ে গেল। মম পাশের ফ্ল্যাটের কার সঙ্গে যেন গল্প করছে বসে বসে। অপলা এখানকার কাউকে তেমন চেনে না। সে চুপচাপ নিজের জায়গায় বসে রইল। মেহউইশ তার বাবার কোলে ঘুরছে। সঙ্গে ওটা মনে হয় মেহউইশের আম্মু। আকস্মিক কলিং বেল বেজে উঠতেই জেসমিন এসে দরজা খুলল। একটা খুব সুন্দর মেয়েকে জেসমিন জড়িয়ে ধরল। শায়লার সামনে মেয়েটাকে হাজির করে বলল, ভাবি, এটা আমার বোনের মেয়ে কমলা। ওর কথাই বলেছিলাম সেদিন। শায়লা হাস্যোজ্জ্বল ভঙ্গিতে কমলার সাথে কথা বলল। কমলার মা বেশ মিশুক। তিনিও খুব সহজেই শায়লার সাথে মিশে গেলেন। এরূপ পরিস্থিতিতেই উসামা বার্থডে কেক হাতে বাসার ভেতরে এলো। উসামাকে দেখা মাত্রই অপলার মেজাজটা বিগড়ে গেল। এতক্ষণ সব কিছু ভালোই লাগছিল, কিন্তু এই উসামাকে দেখলেই অপলার মন মেজাজে খরা ধরে। উসামাকে দেখে কমলা দৌড়ে গেল তার নিকটে। উসামা বার্থডে কেকটা টেবিলের ওপর রেখে কমলার সঙ্গে কথার তালে মিলিয়ে গেল। দুজনের কথার ভঙ্গিতেই অপলা বুঝে গেল ওরা দুজনেই একে অপরের সঙ্গে ঠিক কতটা ঘনিষ্ঠ। আজ অবধি উসামাকে সে এতটা প্রাণ খুলে হাসতে দেখেনি। হাসির ছলে উসামার গালে যে টোল পড়ে সেটাও সে দেখেনি। উসামা আর চোখে অপলার দিকে তাকাতেই সুযোগ বুঝে অপলা চোখ ফিরিয়ে নিল। এই অভদ্রটার দিকে সে তাকাতেও চায় না। উসামাকে দেখার সঙ্গে সঙ্গেই মেহুইশ তার কোলে হামলা চালালো। দুজন দুজনের কার্বন কপি। অপলার হাতে থাকা শায়লার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অপলার ফুপার নাম ভেসে উঠেছে। অপলা শায়লাকে খুঁজতে পাশের রুমে ঢুকল। সেখানে শায়লাকে না পেয়ে আরেকটা রুমে ঢুকতেই দেয়ালে বড় করে উসামা ওরহানের ছবি দেখতে পেল। অপলা ফোন হাতে ছবিটার দিকে তাকিয়ে রইল। এই দুই ভাইয়ের চেহারায় এত মিল, কিন্তু ব্যবহারে আকাশ পাতাল তফাৎ। একজন যতটা মিষ্টভাষী, আরেকজনের কথাবার্তা ভঙ্গি ঠিক ততটাই কর্কশ। ঘর ভর্তি মেডেল আর প্রাইজ দেখে অপলা বেশ অবাক হলো। সাদা ইঁদুরটা তো বেশ মেধাবী। ফোনটা আবার বেজে উঠতেই অপলার ঘোর কাটল। দৌড়ে সে আবারও শায়লাকে খুঁজতে গেল। খুঁজতে খুঁজতে অবশ্য পেয়েও গেল। এই ফ্ল্যাটের সকল ভাবিদের সমাবেশে বসে সে আড্ডা দিচ্ছিল। শায়লার হাতে ফোন দিয়ে অপলা ড্রয়িং রুমে মমর কাছে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই মেহুইশকে কোলে নিয়ে উসামা অপলার সামনে এসে দাঁড়ালো। অপলাকে শান্ত গলায় বলল, বেশের বদলটা তাহলে তুমি রেখেছিলে, তাই না? অপলা অবাক হওয়ার ভান করে বলল, আমি আর বিষের বোতল? আমার যদি সাধ্য থাকতো তাহলে আপনাকে সে বিষের পানিতে খাইয়ে দিতাম আমি মিশিয়ে, কিন্তু এই সৌভাগ্য তো আল্লাহ আমায় দেননি।
উসামা জবাব দিল। আমাকে মেরে তোমার লাভ কি? অপলা ঠান্ডা গলায় বলল, কি আর হতো, আপনি মরলে আমার ভাগের একটা শত্রু কমতো। আপনার 40 আর 1 প্লেট বিরিয়ানি খেতে পারতাম। তবে আপনি যে মর্কট প্রকৃতির মানুষ, মনে হয় না এই সামান্য ইঁদুরের বিষে আপনার কোনো প্রভাব পড়বে। সবচেয়ে ভালো হতো আপনাকে একটা হারপিক গিফট করলে। পেট সাফ হতো, সঙ্গে আমার জীবনের অশান্তিগুলোও সাফ হতো। উসামার নির্বাক ভঙ্গিতে অপলার দিকে তাকিয়ে রইল। এই ছিল তবে তার মনে, শেষে কিনা হারপিক। বাড়িতে প্রচণ্ড চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে অপলা ছুটে এলো। হঠাৎ হলো কি, বাড়িতে এত হট্টগোল কেন? অপলা টেবিলের বই খাতা ফেলে দৌড়ে এলো। এসে দেখলো শায়লা বিছানার ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে। মমো মেঝেতে আলুথালু ভঙ্গিতে মাথা নিচু করে বসে আছে। অপলা বিস্ময়কর দৃষ্টিতে শায়লার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ফুপি? খারাপ কিছু হয়েছে কি? শায়লা উত্তেজিত গলায় উত্তর দিল, খারাপ কোনো কিছু হতে বাকি আছে কি না তাই বল। অসভ্য একটাকে পয়দা করে আমার জিন্দেগি তামা হয়ে যাচ্ছে। এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, মহারানী বাড়ির বাইরে লীলা করে বেড়াচ্ছেন। এটাকে আমার সামনে থেকে সরাতো অপলা। অপলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথায় কিছু ঢুকছে না। শায়লা হাঁপাতে হাঁপাতে মমকে ইঙ্গিত করে অপলাকে বলল, আমার একটাই মেয়ে অপলা, তোর ফুপা আর আমার ওকে নিয়ে অনেক স্বপ্ন। আজকে মামা কোচিং থেকে আসার পরে দেখি গণিত বইটা ছিঁড়ে গেছে। আমি বই সেলাই করা সুতা সুচ নিয়ে বসেছি। ভেবেছিলাম ভালো করে মোলাট বেঁধে বইটা সেলাই করে দেব। দেখ বইয়ের ভেতরে এটা কি পেয়েছি। শায়লা এটুকু বলেই অপলার হাতে একটা চিরকুট ধরিয়ে দিল। অপলা কৌতূহলী ভঙ্গিতে চিরকুট হাতে নিয়ে পড়তে শুরু করলো। ভেতরে লেখা, এই জীবনে আমার ফার্স্ট ক্রাশ তুমি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমাকে ছাড়া প্রতিটা মুহূর্ত আমার খালি খালি মনে হয়। যদি আমায় সারা না যাও তাহলে আমি ফিনেল খাবো। অপলা তড়িৎ মমর দিকে তাকালো। মম কেমন কাচুমাচু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। শায়লা একটা ঘড়ির বক্স বের করে অপলার কাছে তুলে ধরল। অপলা ঘড়ির বক্সটা দেখেই চিনতে পারল, এটা তো সেদিন মমর পড়ার টেবিলে দেখেছিল। অপলা কিছু বলার পূর্বেই শায়লা বলল, এটাকে দেখে হয়তো আমার মতো কোনো সাধারণ ঘড়ি ভাবছিস। আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু ঘড়ির দামটা দেখে আমি নিশ্চিত হয়েছি। আমার আলমারি থেকে 1000 টাকা চুরি হয়েছিল। আমি তোকে বলেছিলাম একটু খুঁজে দেখতে। আসল চোর তো আমার নিজের পেটেরটা। আমার আলমারি থেকে টাকা নিয়ে সে তার নাগরকে ঘড়ি গিফট করতে চেয়েছিল। জিজ্ঞেস কর তোর বোনকে, এত টাকা না হলে কোথায় পেয়েছো? অপলা হতভম্বের ন্যায় মমর দিকে তাকিয়ে রইল। মম অপলার চোখে চোখ মেলাতেও সাহস হচ্ছে না। শায়লা মমকে আরও দুঘা দেওয়ার জন্য অগ্রসর হলে অপলা অনেক কষ্টে শায়লাকে শান্ত করল। পরিস্থিতিটা একটু স্বাভাবিক করল। সন্ধ্যার পর পাশের ব্যালকনিওয়ালা ঘরটাতে মমর আনাগোনা একটু বেশি বেড়ে যায়। এতদিন শায়লা সেটাকে তেমন একটা পাত্তা দেয়নি। তবে আজও সন্ধ্যার পর মমকে ওই ঘরের দিকে ছুটে যেতে দেখে শায়লাও পা টিপে টিপে মমর পেছনে ছুটলেন। গিয়ে যা দেখলেন তা দেখে তার চক্ষু চড়ক গাছ। মম তার প্রেমিকের সঙ্গে ইশারায় আলাপে মেতেও রয়েছে। ব্যালকনির নিচ দিয়ে একটা রাস্তা গিয়েছে, সেখানেই মমর কাঙ্ক্ষিত প্রেমিক এসে দাঁড়িয়ে রয়েছে। মম ইশারায় তার সঙ্গে কথা বলছে। শায়লা ছুটে গিয়ে মমর গালে চড় মেরে বসলেন। মমকে ঘরে টেনে নিয়ে এসে ব্যালকনির দরজা বন্ধ করে দিলেন। চুলের মুঠি ধরে একের পর এক ঘা দিতে লাগলেন। বিপদের আশঙ্কা টের পেয়ে অপলা ছুটে এলো। শায়লার বেগতিক অবস্থা দেখে অপলা প্রথমে শায়লাকে মমর কাছ থেকে দূরে সরালো। মম চুল ধরে ভ্যা ভ্যা করে কাঁদছে। শায়লা উত্তেজিত গলায় বললেন, এত এত টাকা ওর পেছনে, ওর পড়াশোনার পেছনেই উড়াই, আর ও এসব ঢিঙ্গিপনা করে বেড়াচ্ছে। আজ ওর একদিন তো আমার একদিন। ওর কপাল ভালো রে অপলা যে তোর ফুপা আজ বাড়ি নেই। না হলে ওর আজকে কি অবস্থা হতো ও নিজেও টের পেত না। এই ছেলেটা মোটেও ভালো না, এলাকার এক প্রকার বড়লোক বাপের বখাটে ছেলে। ওই ছেলের সঙ্গে ওর এত খাতির, ছি। শায়লা এসব বলে মমর দিকে আরও ধেয়ে গেলেন। মম ভয়ে চুপসে নিজেকে অপলার আড়াল করে ফেলল। শায়লা আবার বলল, ওই ছেলে কয়েকবার জেলে গিয়েছে জানিস। ইফটিজিংয়ের জন্য এলাকায় কয়েকবার ওর জন্য সালিশ বসেছে। বাপের টাকায় নেশা করে সারাদিন পড়ে থাকে। ভালো ঘরের সভ্য সন্তান হলে আমি বিষয়টা বিবেচনা করতাম,
কিন্তু ও যেই ছেলেকে পছন্দ করেছে এটা কি মোটো মেনে নেওয়ার যোগ্য রে অপলা? আমার জায়গা থাকলে তুই কি করতি? রাতে পরিবেশ কিছুটা স্বাভাবিক হলো। অপলা মমকে বুঝিয়ে সুজিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ পেয়ে পড়ার টেবিলে হতে উঠল সে, তবে গিয়ে দাঁড়ালো। তার আগে শায়লা এগিয়ে গিয়ে গেট খুলে দিয়েছে। অপলা আর চোখে দেখল ড্রয়িং রুমে উসামা প্রবেশ করছে। উসামাকে দেখে অপলা কিছুটা আড়াল হয়ে দূরে সরে দাঁড়ালো। আড়ি পেতে শুনতে পেল শায়লা উসামাকে আজকের সব ঘটনা একের পর এক খুলে বলছে। আকস্মিক শায়লা অপলাকে ডাক দিয়ে উসামার জন্য নাস্তা আনতে পাঠালে অপলা রান্নাঘরের দিকে অগ্রসর হলো। নাস্তা ভর্তি ট্রে নিয়ে অপলা উসামার সামনের টেবিলে রেখে এলো। শুনতে পেল শায়লা উসামাকে উদ্দেশ্য করে বলছে, তুমি আমার ছেলের মতো বাবা। তোমাকে ওরহানকে আমি আমার ছেলের মতোই ভাবি। আমাকে আল্লাহ কোনো ছেলে সন্তান দেননি তো কি হয়েছে? তোমরা তো আছো। আমার মেয়ের বয়সটা খুব কম। এই বয়সে আবেগের বশে ওরা এমন একটা ভুল করে ফেলে। আমি মমর ভুলটাকে আর বেশি গভীরে যেতে দিতে চাচ্ছি না। ছেলেটা যে মমর পিছু এত সহজে ছাড়বে না তা আমি বেশ ভালো করেই জানি। তুমি এই বিষয়ে কিছু করো বাবা। উসামা গম্ভীর কণ্ঠে উত্তর দিল, আন্টি, আপনি আজ শান্তিতে ঘুমিয়ে পড়ুন। সকালে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আমি কালকে শার্টিং দিয়ে দেবো ওকে। ও আর মামুর ধারে কাছেও ঘেঁচতে ভয় পাবে। এরপর কিছুক্ষণ টুকটাক কথা বলে উসামা চলে গেল। শায়লা সব কিছু গুছিয়ে নিজেও শুয়ে পড়ল। শোয়ার আগে একবার মমর ঘরে গিয়ে আলতোভাবে মমকে দেখে নিল। এই মেয়েটা এত বোকা কেন? সকালবেলা ক্লাসের জন্য বের হতে নেওয়ার আগ মুহূর্তেই উসামার আগমন। অফিসের ফর্মাল গেট আপে সে ধীরে ধীরে অপলার দিকে এগিয়ে এসে বলল, মামুর বিষয়টা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি সব কিছু সলভ করে দিয়েছি। অপলা নিচু স্বরে উসামাকে ধন্যবাদ জানালো। তবে উসামা অপলার দেওয়া ধন্যবাদ তো গ্রহণ করলই না, উল্টো অপলাকে রাগানোর জন্য বলল, দুই বোন একেবারে একে অপরের কার্বন কপি। কেউ জুতো চুরি করে, কেউ আবার টাকা চুরি করে। এই জন্য আল্লাহ তোমাদের বোন হিসেবে দুনিয়াতে পাঠিয়ে সেম পিস দুজন। অপলার রাগে কর্ণ গরম হয়ে গেল। সব কিছুতে বাম হাত ঢোকাতেই হবে উসামার। অপলাও আগুনে ঘি ঢালতে বলল, আমার কথা ছাড়ুন ফুপি। ফুপির কাছে আপনার সুনাম শুনে ভেবেছিলাম আপনি আসলে ভদ্র, ভালো, সভ্য একটা মানুষ। কিন্তু আক্ষরিক অর্থে আপনি ভদ্রের মাতাকে পিতাকে মাতা করে দিয়েছেন। কি লজ্জা, কি লজ্জা! ছে।